আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এগ্রি রিকল ব্যাচের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ফিজিক্স ফার্স্ট পার্টের 4টা চ্যাপ্টার পড়ব: মহাকর্ষ, অভিকর্ষ, পথের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো চলো আমরা শুরু করে ফেলি সর্বপ্রথম মহাকর্ষ চ্যাপ্টারটা দিয়ে। এই চ্যাপ্টারের হাই ভোল্টেজ কিছু টপিক রয়েছে। তার আগে আমরা একটু দেখে আসি 2022 সালে, 2021 সালে এবং 2020 সালে, অর্থাৎ গুচ্ছ হওয়ার পর, কৃষি গুচ্ছ হওয়ার পর কি কি টাইপের প্রশ্নগুলো এসেছিল। তো একটা প্রশ্ন এখানে আসছে যে কত উচ্চতা জি এর মান এত হবে, অর্থাৎ এখানে জি রিলেটেড একটা কোশ্চেন আসছে। এখানে হচ্ছে মুক্তিবেগ রিলেটেড একটা কোশ্চেন আসছে। হ্যাঁ, এই দুইটা প্রশ্নই কিন্তু আসছে 2022 সালে আসছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি মাত্র দুইটা কোশ্চেন আসছে। এখন তুমি কি শুধুমাত্র দুইটা কোশ্চেন পড়বা? না, এটা জাস্ট একটা স্যাম্পল। হ্যাঁ, তো তোমার সময় কি প্রশ্ন আসবে তুমি তো জানো না, তোমার সময় তো টোটালি ডিফারেন্ট টাইপের প্রশ্নই আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তারপরও আমরা হচ্ছে অধিকতর গুরুত্ব দিব যে টাইপগুলো রিসেন্টলি আসছে। তো হাই ভোল্টেজ ইম্পর্টেন্ট টপিকের মধ্যে সবার প্রথম টাইপ 1 আমি তোমাদেরকে বলবো হচ্ছে টাইপ 1 মহাকর্ষ অভিকর্ষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ রিলেটেড। ঠিক আছে, সো জি এর মান নির্ণয়। টাইপের নাম কি হবে? জি এর মান নির্ণয়। এইটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জি এর মান নির্ণয়। তো জি এর মান নির্ণয় অ্যাকচুয়ালি দুই ভাবে হইতে পারে। যদি তুমি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাও, হ্যাঁ, এখানে ঘটনা কিন্তু দুইটা। জি এর মান নির্ণয় কিন্তু দুই রকম হবে। একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে, একটা কি উপরে উঠলে, ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে তখন চিত্রটা কেমন হয়? এটা হচ্ছে কি আমাদের পৃথিবী। হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর। এখন তুমি ভূপৃষ্ঠ থেকে আরো এই দূরত্ব উঠবা। এখন এই জায়গায় তোমার জি প্রাইম, আর এই জায়গায় যে অভিকর্ষ ত্বরণ সেটা হচ্ছে জি। এখন তোমাকে নির্ণয় করতে বলো জি প্রাইমের মান। তো তুমি কিভাবে করবা? আমরা ফর্মুলা জানি যে জি প্রাইম সমান সমান, জি প্রাইম সমান সমান কি হবে বলো দেখি? জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। এখন এই ফর্মুলা কখন অ্যাপ্লাই করা যায়? অলওয়েজ অ্যাপ্লাই করা যায়। আর আরেকটা ফর্মুলা আছে যে জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। প্রশ্ন নিতে পারে এটা কখন অ্যাপ্লাই করা যায়? যখন এইচ এর মান খুব ছোট হবে। ঠিক আছে, সো তুমি প্রশ্ন অনুযায়ী অ্যাপ্লাই করবা। যখন এইচ এর মান দেখবা খুবই ছোট তখন এটা অ্যাপ্লাই করে দিও, আর অন্য ক্ষেত্রে এইচ এর মান যদি বড় হয় তাহলে তুমি এটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, সো এটা গেল একটা উপরে উঠলে। এখন যদি আমরা নিচে নামি তখন সেক্ষেত্রে কি হবে? নিচে নামলে তখন ফর্মুলাটা হয়ে যাবে জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে আমাকে যদি কোশ্চেন করা হয় যে ঠিক কেন্দ্রে জি এর মান কত, তখন তুমি উত্তর কি দিবা? তখন উত্তর দিবা যে এটা ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায় নিচে নামছে, আর গভীরতায় নামছে। তাহলে সেই ক্ষেত্রে এইচ এর মানটা কত? আর। তাহলে 1 মাইনাস আর বাই আর বা জি ইন্টু 1 মাইনাস 1, সেক্ষেত্রে তুমি 0 বলতে পারো। ঠিক আছে, তো তাহলে আমরা কি বলতে পারি যে কেন্দ্রে জি 0, কেন্দ্রে জি এর মানটা 0 হয়ে থাকে। ওকে, সো একটা হলো ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে, একটা হচ্ছে নিচে নামলে। আমি দুইটা তোমাদেরকে দেখাই দিলাম। সো এই টাইপটা হচ্ছে হেভি ইম্পর্টেন্ট। 2 নাম্বার টাইপে যদি আমরা চলে যাই, টাইপ 2, সেটা কি? মুক্তিবেগ। টাইপ 2টা কি? মুক্তি। তো মুক্তিবেগ কনসেপ্টটা কি? যখন তুমি কোন একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে বা তুমি ওই গ্রহটার পৃষ্ঠ থেকে যদি তুমি নিক্ষেপ করে দাও, ন্যূনতম যত বেগে নিক্ষেপ করলে সেটা পৃথিবীতে ফিরে আসে না, সেটাই হচ্ছে মুক্তিবেগ। এখন মুক্তিবেগের বেসিকটা তোমার সংজ্ঞা থেকে তুমি বুঝে ফেললা। হ্যাঁ, এখন পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ কত এটার মধ্যে মুখস্থ মান রাখবা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। বলতে পারবো ভাই এটা কেমনে বের করছে? খুবই সহজ একটা সূত্র আছে, √2gr। আবার জি ইকুয়াল টু কত? জি ইকুয়াল টু হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। তাহলে আর এবং আর স্কয়ার যদি কেটে দেই তাহলে একটা নতুন ফর্মুলা দাঁড়াইলো √2gm বাই আর। এটাই হচ্ছে কি পৃথিবীর মুক্তিবেগের ফর্মুলা। ওকে, সো এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। যখন তোমার যেরকম প্রশ্ন দিবে সেই অনুযায়ী অ্যাপ্লাই করবা। ঠিক আছে, সো এই ছিল আমাদের মুক্তিবেগের কনসেপ্ট, টাইপ নাম্বার 2। এবার চলে যাই টাইপ নাম্বার 3। গুরুত্বপূর্ণ টাইপের মধ্যে টাইপ নাম্বার 3 হচ্ছে যে তোমার অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ নির্ণয়। টপিকের নাম কি? অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ। অক্ষাংশ অভিকর্ষ ত্বরণ এই জিনিসটা আবার কি, এটা বোঝার জন্য তোমাকে আগে চিত্র দেখতে হবে। পৃথিবীতে ঘুরতেছে, রাইট? তো পৃথিবী যে ঘুরতেছে, তো আমরা জানি এটা ঘুরে কিভাবে, এটা এইভাবে ঘুরতেছে। ঠিক আছে, এই যে এইভাবে ঘুরতেছে। এবং এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এই বরাবর যদি আমি একটা রেখা টানি, এই বরাবর যদি একটা রেখা টানি, তোমরা সবাই জানো এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা উত্তর গোলার্ধ, এই জন্য উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম। তো তুমি এইখান থেকে এই সরলরেখার সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবা সেটাই তোমার ল্যামডা। ক্লিয়ার? তাহলে আমরা এটা বলতে পারি এই পয়েন্টটা, হ্যাঁ, এই পয়েন্টটা বা মেরু পয়েন্ট, এটাকে আমরা কি বলে থাকি? মেরু পয়েন্ট বলে থাকি। এটাকে কি বলা হয়? মেরু। যদি কোশ্চেন করি মেরুতে ল্যামডার মান কত, তখন তুমি আরামসে উত্তর দিয়ে দিবে 90 ডিগ্রি।
কেন 90 ডিগ্রি? এই যে এই ভ্যালুটা 90 ডিগ্রি। অলওয়েজ অক্ষাংশে এটার সাথে নিরক্ষ রেখার সাথে সবসময় অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে হয়। কারণ আমি ধরে নিলাম আমরা তো মেরুতে থাকি না, তাই না? আমরা ধরে নিলাম আমরা এই জায়গাটা থাকি, যে কোনো একটা তুমি ধরে নাও, হ্যাঁ? তাহলে এই পুরো দূরত্ব যদি বড় হাতের আর হয়, আমি এই দূরত্বকে বড় হাতের আর বলতে পারি, তাই না? কারণ তো এটা তো এই পাশ তো আমরা সমান ধরে থাকি। আচ্ছা, এখন ও এই বিন্দুতে যদি আমরা ঘূর্ণন অক্ষরের কথা চিন্তা করি, ঘূর্ণন অক্ষরটা এরকম হবে, ক্লিয়ার? আচ্ছা, এইটা যদি বড় হাতের আর হয়, এটা যদি ল্যামডা হয়, হ্যাঁ, তাহলে এই যে ঘুরতেছে এইখান থেকে এতটুকু, এটা কত হবে? আর কস ল্যামডা হবে, ক্লিয়ার? জাস্ট উপাংশটা আমরা নিচ্ছি আর কস ল্যামডা। এখন এই বিন্দুটার ক্ষেত্রে আমরা যদি ওজনের কথা জিজ্ঞাসা করি, সেটা কি হবে? ওমেগা স্কয়ার আর। তাহলে এই বিন্দুতে কত হবে? ওমেগা স্কয়ার আর, জাস্ট এটা কস ল্যামডা লাগাই, ক্লিয়ার? সো এই পয়েন্টটাতে কি ছিল? ওমেগা স্কয়ার শুধু আর। এখানে অ্যাকচুয়ালি কস ল্যামডা ছিল, এখানে ল্যামডার মান 0 ডিগ্রি, হ্যাঁ? তো cos 0 মান তো 1, এর জন্য এখানে ওমেগা স্কয়ার আর হইছে, আর ওই জায়গাটা কি হইছে? ওমেগা স্কয়ার আর cos ল্যামডা হইছে। সো এইটা আমাদের কিসের ফর্মুলা? এইটা আমাদের অভিকর্ষ ত্বরণের ফর্মুলায় আমরা নিয়ে আসতে পারবো। কিভাবে? যখন একটা বস্তু এই জায়গাটা আছে, হ্যাঁ, আর কেন্দ্র হলো এই জায়গা, সে ঠিক কেন্দ্রের দিকে কি একটা বল অনুভব করে, সে তার কেন্দ্রের দিকে একটা বল অনুভব করে থাকে, ঠিক আছে? তো ওইখান থেকে পরবর্তীতে আমরা একটা ফর্মুলা বানাই ফেলি যে জি প্রাইম সমান সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা। আমাদের সূত্র প্রমাণ তো শেখার কোনো প্রয়োজন নেই, এই সূত্রটা তোমার জানা লাগবে। এবং এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে, যেমন যে একটা প্রশ্ন হচ্ছে কি তোমার পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে, পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে মেরু অঞ্চলে ওজন কিরূপ হবে? ওজন কিরূপ হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা হিসাব করব থামার আগে, হ্যাঁ, থামার আগে ওজন কত ছিল, চলো আগে সেটা দেখি। থামার আগে ওজনটা ছিল, আমরা জানি জি প্রাইম সমান সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা। তো থামার আগে খেয়াল করো, জি এর একটা মান আছে, ওমেগার মান আছে, আর এর মান আছে, আর ল্যামডার মান 90 ডিগ্রি। এখন cos 90 এর মান তো আবার 0, এই ল্যামডার মানটা 90 ডিগ্রি, cos 90 মান 0, সো এই পুরো পার্টটুকু 0 হয়ে যাবে। এই পুরো পার্টটুকু 0 হয়ে গেলে জি প্রাইম ইকুয়াল টু জি হয়, ক্লিয়ার? সো থামার আগে অভিকর্ষ ত্বরণটা হচ্ছে জি এর সমান। এবার থামার পরে, এবার আমরা কি নির্ণয় করব? থামার পরে জি প্রাইম নির্ণয় করব। থামার পরে জি প্রাইম সমান সমান জি মাইনাস ওমেগার মান কিন্তু 0। এখন যে আমি সূত্রটা লিখবো ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা, খেয়াল করো ওমেগার মানও 0, ল্যামডা মানও 90 ডিগ্রি। ল্যামডা মান 90 ডিগ্রি হওয়ার কারণে পুরো তো 0 হইছে, আর ওমেগার মান 0 হওয়ার কারণেও 0 হয়ে গেছে। সো জি প্রাইম ইকুয়াল টু জি হলো। সো খেয়াল করে দেখো এই ভ্যালুটা এই ভ্যালুটা পরস্পর সমান। এখন অভিকর্ষ ত্বরণে কিন্তু কোনো চেঞ্জই আসে নাই, তাহলে যেহেতু আসে নাই অভিকর্ষ ত্বরণে চেঞ্জ, তাহলে আমরা এটা আরামসে লিখতে পারি যে ওজনের পরিবর্তন হবে না। তাহলে কি হবে? ওজনের পরিবর্তন হবে না। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা এই প্রশ্নটাই শিখবো, তবে সেটা কি মেরু অঞ্চলের জন্য না, তখন সেটা আমরা শিখবো বিষুবীয় অঞ্চলের জন্য। হ্যাঁ, বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চলের জন্য ল্যামডার মান কত ডিগ্রি? ল্যামডার মান 0 ডিগ্রি। তাহলে থামার আগে আমরা লিখে ফেলতে পারি, থামার আগে জি প্রাইম সমান সমান কত হবে? জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার 0 ডিগ্রি, তাই না? তো এখানে তো কিছু একটা ভ্যালু তো আছে, জি এর একটা ভ্যালু আছে, ওমেগারও একটা ভ্যালু আছে, হ্যাঁ, আর cos 0 মান তো 1। এটা হচ্ছে থামার আগে, থামার আগের ভ্যালু। এবার থামার পরে জি প্রাইম সমান সমান জি মাইনাস একই সূত্রে ওমেগা স্কয়ার আর cos স্কয়ার 0 ডিগ্রি। এই ওমেগার মান কিন্তু এখন 0, সো পুরো পার্টটুকু 0 হয়ে যাচ্ছে, এই যে পুরো পার্টটুকু, হ্যাঁ। তাহলে জি প্রাইমের মান জি আসতেছে। এখন তোমাদের আমি কোশ্চেন করি, এটা মান বড় নাকি এটার মান বড়? তোমরা তুমি উত্তর দিবে অবশ্যই এটা বড়, কারণ কি এখানে তো মাইনাস হচ্ছে, এখানে কোনো মাইনাস হচ্ছে না, তাহলে বিষুবীয় অঞ্চলে কিন্তু ওজনটা বাড়তেছে, ক্লিয়ার? এখন এটা কিন্তু শুধু বিষুবীয় না, এটা যে কোনো জায়গায় বাড়বে, কারণ তখন আমি ব্যাখ্যা দিই, এটা শুধু এই বিন্দু না, এখানকার যত বিন্দু আছে সব জায়গায় বাড়বে, ওটার মধ্যে বিষুবীয়তে সবচেয়ে বেশি বাড়বে, ক্লিয়ার? সো আমরা তাহলে উত্তরটা এভাবে বলতে পারি যে বাড়বে, ওজন বাড়বে, ওজন বাড়বে। তাহলে এটা হচ্ছে আমাদের সামারি, যে পৃথিবী তার ঘূর্ণন যদি থামায় দেয়, তাহলে মেরু অঞ্চল ব্যতীত বাকি সকল জায়গায় ওজন বাড়বে, মেরু অঞ্চল ব্যতীত বাকি সকল জায়গায় ওজন বাড়বে, ঠিক আছে? সো এই ছিল আমাদের টাইপ 3। টাইপ 4 এর মধ্যে কিছুই না, মহাকর্ষ বল।
এটা তোমরা 9-10 শিখে আসছো, খুবই সিম্পল। যে মহাবিশ্বের দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করতেছে, আকর্ষণ বলের মান তাদের গুণফলের সমানুপাতিক এবং তাদের কি দূরত্বের বর্গের স্থানুপাতিক। সো F = কি দাঁড়াচ্ছে, Gm1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আর কি কিছু পড়াবে না? উত্তর হচ্ছে না, এই চ্যাপ্টারের জন্য তোমার কিচ্ছু লাগবে না, এখানে স্যাটেলাইট আছে, তোমার আসবে না। 2 নম্বর পয়েন্ট কি, তোমার হচ্ছে গিয়ে মহাকর্ষীয় বিভব বা প্রাবল্য আছে, এগুলো আসার মতো কোনো টপিকই না, এগুলো আমরা স্কিপ করতেছি। 4টা টপিক দেখেছি, 4টা টপিক তোমরা ভালো মতো পড়ো, তাইলেই হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা খুবই সহজ একটা চ্যাপ্টার। তো আমরা একটু দেখি বিগত বছর প্রশ্নগুলা কেমন আসছে। সমস্যা হলো ক্যালকুলেশন, যা করাইছি এগুলোর মধ্যে ক্যালকুলেশনের ঝামেলা আছে। যেমন 2022 সালের প্রশ্নটা, হ্যাঁ, একটি গ্রহের ব্যাসার্ধ 6000 কিলোমিটার, উহার পৃষ্ঠদেশে জি এর মান হচ্ছে 10.08 হলে পৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা জি এর মানটা 7 হবে। প্রথম কথা হচ্ছে, প্রশ্ন থেকে সহজ মনে হলো, মানগুলা খুবই বিশ্রী। তো এটা আমরা ক্যালকুলেশন শুরু করব, দেখবো এটা কি মানে কতটুকু আমাদের প্যারা দেয়। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা ডাটাগুলো লিখে ফেলি। হ্যাঁ, 1 নাম্বার দিয়ে ডাটাগুলো লিখে ফেলি। একটি গ্রহের ব্যাসার্ধ আর এর মান দিয়ে দিচ্ছে 6000 কিলোমিটার। সো আমরা লিখতে পারি 6 × 10⁻, কত বলো দেখি, কিলোমিটার জন্য একটা 10⁻³ আর 6000 জন্য আরেকটা 10⁻³, তো 10⁻6 হবে, এটা আর এর মান। তারপর কি জি এর মান, এটা হচ্ছে ভূপৃষ্ঠে, তাহলে জি এর মান হচ্ছে 10.08। হ্যাঁ, আর জি প্রাইমের মানও দিয়ে দিচ্ছে 7.00। স্যারে এইচ এর মানটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে, এইচ এর মানটা কত। তো আমরা সবাই কিন্তু উপরে উঠলে রেডিমেড ফর্মুলা জানি। রেডিমেড ফর্মুলাটা হচ্ছে জি প্রাইম সমান সমান জি ইনটু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। যেহেতু আমরা এই জানি না কত উপরে, হ্যাঁ, সো অবশ্যই এই সূত্রটা ইউজ করবা, জি প্রাইম সমান জি ইনটু 1 - h/r, এটা ইউজ 2h/r, এটা ইউজ করো না, কারণ এখানে অভিকর্ষ ত্বরণ ভালোই কমছে। হ্যাঁ, 10.08 থেকে 7 হয়ে গেছে, সো অনেক উপরে উঠলেই তো অভিকর্ষ ত্বরণ কমে, এর জন্য এই সূত্রে অ্যাপ্লাই করবা। এখন সব মান দিয়েছি, তুমি বসায় দাও। সমস্যা হলো ক্যালকুলেশন, তাহলে 7 সমান সমান 10.08। এখন 08 এ ক্যালকুলেশন তুমি করতে পারবা না, আর আমরা পরে কেটে দিব। আর এর মানটা কত, 6 × আমরা চাইলে একটা কাজ করতে পারি, আমরা পরে গিয়ে আর এর মান বসে দিতে পারি। হ্যাঁ, মানে আর আকারেই থাকুক, নয়তো ক্যালকুলেশন অনেক ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, এত এর হোল স্কয়ার, এই যে এরকম। হ্যাঁ, তাহলে আমরা আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এই জিনিসটাকে কত লিখতে পারি, √, এই 7 থাকলো উপরে, নিচে কি থাকবে 10.08 এর মধ্যে আমরা এই পার্টটুকু বাদ দিয়ে দিব, তাহলে শুধু 10 পরে থাকে। ক্লিয়ার? এখন 7 কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, এটাকে আবার যদি রুট করো, হ্যাঁ, তা এটা কি তুমি আদৌ পারবা? তো এটা পারার জন্য তোমার যে কাজটা করা লাগবে, একটু চালাকি করা লাগবে। এখানে একটা শূন্য আনো, এখানে একটা শূন্য আনো, সমস্যা তো নাই। তাহলে 100 কে কিন্তু তোমার রুট করা ইজি তোমার পক্ষে। 10 70 কে রুট করতে পারো না, বাট শিখো আজকে কিভাবে 70 কে রুট করা সম্ভব হাতে হাতে, মানে অ্যাজাম্পশন মেথড। এটা তুমি এক্সাক্ট মান বের করতে পারবে না, একটা ওয়ে আছে, ক্লাস 9-10 এ ছিল, বাট ওয়ে করতে গেলে তোমার 2-3 মিনিট লেগে যাবে শুধু √70 মান নির্ণয় করতে। আমি তোমাদেরকে একটা অ্যাজাম্পশন মেথডে যাব, যেমন 7 × 49, 8 × 64, তুমি 70 নিকটতম পূর্ণবর্গগুলো খুঁজবা। হ্যাঁ, মানে যেমন 8 হচ্ছে 64, তাহলে 8 স্কয়ার করলে 64 হয়, আবার 9 কত 81। এখন তুমি খুঁজবা যে 70 কোন জায়গাটা পড়ছে। 70 কিন্তু 64 এবং 81 কাছাকাছি পড়ছে। যেমন 70 কথা যদি আমি লিখি, এটা 64 থেকে কত দূরত্বে আছে, 6 দূরত্বে আছে, আর 81 থেকে কত দূরত্বে আছে, 11 দূরত্বে আছে, তাই না? তার মানে আমরা বলতে পারি 8 দশমিক সামথিং 9 চাইতে ছোট। মানে আমরা যদি 70 কে রুট করি, উত্তর কি হবে, 8 দশমিক সামথিং। ওই সামথিংটাও আন্দাজ করতে হবে, ঠিক আছে, সামথিং আন্দাজ করতে হবে। তুমি 8 স্কয়ার যদি লিখো তাহলে 64 হইতো, কিন্তু আমাদের তো 70, 70 টা 8 এর চেয়ে বড়। আবার 9 স্কয়ার হলে 81 হইতো, বাট আমাদের তো 81 না, আমাদের 70, তো 81 থেকে ছোট, তার মানে আমাদের উত্তর 8 পয়েন্ট সামথিং হবে। এখন সামথিংটা কত সেটা বোঝার জন্য এই দূরত্বগুলোর দিকে তাকাবো। এখানে দূরত্ব 6, এখানে দূরত্ব 11, তো বোঝা যাচ্ছে যে 64 থেকে 70 দূরত্বটা কাছে, 64 থেকে 70 দূরত্ব কাছে। তার মানে আমাদের 8 পয়েন্ট সামথিং বললাম, এটা 8 এর কাছাকাছি হবে, 9 এর কাছাকাছি হবে না। এখন 8 এর কাছাকাছি তুমি কোনটা ধরতে পারো, 8.5 ধরবা না, কারণ 8.5 তো 8 এবং 9 এর মাঝামাঝি। তো মাঝামাঝি হলে এখানে 6 আর এখানে 11 হইতো না, সমান সমান হইতো, এখানে 6 হলে এখানে 6 হইতো, বা এখানে 11 হলে এখানে 11 হইতো। সো 8.5 জীবনে হবে না, এটা 8 এর কাছাকাছি, কারণ এটা 6, এটা ডিসটেন্সটা 6। তাহলে 8 এর চেয়ে কাছাকাছি, আবার 8.5 এর চেয়ে কম, এটা কোনটা হইতে পারে? 8.1 তো জীবনে হবে না, 8.1 হলে তো এই ভ্যালুটা এত মানে 6 হইতো না, এটা ধরো 1 হইতো, 2 হইতো, ঠিক আছে। 8.1 হবে না, 8.2 হবে না, তুমি 8.3 ধরতে পারো আন্দাজের উপর, 8.3 বা 8.4, এই দুটোর যে কোনো একটা ধরতে পারো, এগুলোর জন্য সমস্যা হবে না। এখন আমি যে এত আন্দাজে ধরে বলতেছি, তো আসলে কি এটা 8.3 বা 8.4? রাফি ভাই কি কোনো ভুল বলতেছে কিনা এটা চলো চেক করে আসি। এটা চেক করবা কিভাবে, তুমি জাস্ট ক্যালকুলেটরে এমনি এটা চেকিং, হ্যাঁ, √, তুমি 70 চাপ দাও, তুমি কি করবা, √70 লিখো খালি, ঠিক আছে, তাইলেই হবে। √70, ঠিক আছে।
তো √70 মানটা দেখো তোমরা, আমি যে আন্দাজ করছিলাম দেখছো ভাই, এই আন্দাজ পুরো মিলে গেছে। 8.366 ভাইবো না যে ভাই আগের থেকে ভ্যালু দেখে আসছি বা এটা আমার মুখস্থ না, এটা আমার মুখস্থ নাই, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাজাম্পশন মেথড, অ্যাজাম্পশন আমি আন্দাজ করছি, আন্দাজ করে বুঝে ফেলছি যে এটা কি হবে 8 পয়েন্ট সামথিং হবে, এবং সামথিংটা 3 এবং 4 এর ঘরে হবে। যাই হোক, এখন আমি তো জানি না কত, আমি আন্দাজের উপর ধরে বলছিলাম 8.3 বা 8.4 একটা ধরো। এখন জোর সংখ্যাগুলো ধরলে একটু সুন্দর হয়, উপর নিচে কাটাকাটি সুবিধা হয়, বেজোর গুলা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা। উপরে থাকতেছে কত 8.4 আর নিচে থাকতেছে কত 10, হ্যাঁ এটা রুট করার পরে। তাহলে তাহলে আমরা পেয়ে যাচ্ছি আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ 8.4 ডিভাইডেড বাই 10, এটাকে আমরা 0.84 বলতে পারি, এটাকে আমরা 0.84 বলতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে এইচ বের করতে হবে, কিভাবে সম্ভব সেটা হচ্ছে কোনাকুনি আগে গুণগুলো করে নাও। গুণ করলে কত হয়, তোমার আর সমান সমান 0.84 আর প্লাস 0.84 এইচ। তারপর এই পাশ থেকে যদি এই পাশে নিয়ে আসো, আর মাইনাস 0.84 আর করলে 0.16 হয়, তাহলে 0.16 আর সমান সমান কত হবে 0.84 এইচ। তাহলে এইচ সমান সমান বের হয়ে যাবে এখন, এইচ সমান সমান, তো যেহেতু দুইটাতে 0.2 ডিজিট করে আছে, তুমি উভয়পক্ষকে 100 দিয়ে গুণ করে ফেলতে পারো। গুণ করলে উপরে হবে 16, এখানে নিচে হবে 84, আর পাশে কি থাকবে আর পরে থাকবে। এই মানটা আবার তুমি কত 4 এর নামটা পরে আগাইতে পারো, 4 4 এখানে 16 হয়, আর এখানে 4 কত হয় 21, তাহলে উত্তরটা হবে 4/21 ইন্টু আর। তাহলে 4 লিখলাম, 21 লিখলাম, এবং আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে গিয়ে তোমার 6 ইন্টু 10 টু দা পাওয়ার 6, ঠিক আছে। এটা আবার কিন্তু কিলোমিটার এককে আছে, হ্যাঁ আমরা পরে কিলোমিটার বানিয়ে নিতে পারবো। তাহলে 6 ইন্টু 10 টু দা পাওয়ার 6, এটা কোন এককে, মিটার এককে। যদি তুমি কিলোমিটার একক বানাতে চাও এই 6 এ তুমি খালি শুধু 3 বানিয়ে দিবা। এইবার হলো আসল খেলা শুরু। এখন কোনটা আনসার হইতে পারে দেখো, 4 এর সাথে তুমি যদি 6 গুণ করো, 4 6 কত হবে 24 হবে, তাহলে উপরে 24 নিচে 21, নিচে আবার 10 টু দা পাওয়ার 3, ঠিক আছে। এখন 24/21 ইন্টু 10/3, এটাই আমাদের আনসার। 24/21 এর মান কি তুমি জানো? এইটা আবার অ্যাজাম্পশন মেথডে চলে আসবে, ঠিক আছে। অ্যাজাম করো তুমি 3 দিয়ে এটা আগে কাটাকাটি করো, 3 দিয়ে কাটাকাটি করলে 8 হয়, আর এখানে 7 হয়। তোমাকে জাস্ট আন্দাজ করতে হবে 8/7 এর মানটা কত। এগুলো আন্দাজ করা কঠিন কিছু না, 8/7 এর মান আন্দাজ করা কঠিন কিছুই না। মনে মনে একটা শূন্য লাগাই দাও, তাইলেই তো হয়। এই যে দেখো 7 একে 7, এখানে কত 1, এখানে 7 আসবে, এখানে 1 আসবে, মনে মনে একটা 0 আনো, তাইলে তোমার দশমিক আসবে, হ্যাঁ। তারপরে কত 7 একে 7, ঠিক আছে, 7 এরপর 3 আরো নামতে থাকবে, আমাদের মানে 1.1 এর চেয়ে বড় একটা ভ্যালু আসবে, ঠিক আছে। 1.1 এর চেয়ে একটু বড়, তার মানে উত্তরটা 1.1 এর চেয়ে একটু বড়, এখানে একটু বড়, ইন্টু 10 টু দা পাওয়ার 3। মানে জিনিসটাকে আমরা 1100 সামথিং, আমরা এখানে কিছু ডাটা নেই, দরকার নেই। 1100 চাইতে এই যে 10 টু দা পাওয়ার 3 মানে কি 1.1 এর সাথে 10 টু দা 3 দিয়ে গুণ করলে কত হয় তোমার, এটা কিন্তু একটু বড় হবে, যেমন 1 1 এর পরে 2 3 থাকতে পারে, বা 4 5, তুমি চাইলে এখানে আরো এক্সাক্ট ভ্যালু তুমি বের করে নিতে পারো, ঠিক আছে। মানে মোট কথা তোমার 1100 চেয়ে বড় হবে, এটা তুমি 100% শিওর। 1150 এর কাছাকাছি এরকম কিছু একটা আসতে পারে, ঠিক আছে। সো আমরা হচ্ছে আপাতত এমনি 1100 লিখলাম, এটা যে বড় হবে এটা আমরা মুখে মুখে জানি। এখন তুমি অপশনে খুঁজবা যে 1100 বড়, 1100 বড়, ঠিক আছে। বা তুমি যদি মন চায় না ভাই আমি এক্সাক্ট আনসার বের করবো, হ্যাঁ, বা কাছাকাছি আনসার বের করবো, মনে হচ্ছে 0 নামাও, হ্যাঁ, 3 7 কত হয় 21 হয়, 4 7 কত হয় 28 হয়, তাহলে 4 দিয়ে দিলে 28 হয়, তাহলে 1.14 হয়, তাহলে 1.14 লিখো, সমস্যা তো নেই। পরে এটাকে 10 টু দা 3 দিয়ে গুণ করো, তাহলে এটা আসতে আসতে তোমার 1140। সো উত্তরটা হবে এত কিলোমিটার। এখন তুমি এটা নিকটতম খুঁজে বের করো। তুমি বলো ভাই কেন নিকটতম বের করবেন, কারণ এখানে কাহিনী আছে, আমরা তো এখানে কিছু কেটে দিয়েছিলাম। সো 100% কারেক্ট আনসার বের হবে না, বাট 1140 নিকটতম যারা পাবা সেই সঠিক উত্তর। কে সে নিকটতম 1140 যে 1200, ক্লিয়ার। তো এটা হচ্ছে আমাদের এক্সাক্ট আনসার, এখানে ভুল হওয়ার কোনো ওয়ে নাই। এখন অনেকে বলতে পারে, অনেকে অঙ্কটা অন্যভাবে ট্রাই করার চেষ্টা করতে পারে, কোন ভাবে সেটা তোমাদেরকে দেখাই। এই অঙ্ক অনেকে বলবে আপনি এত পেঁচা করতেছেন কেন, আপনি সহজ সূত্র দেওয়া করেন, সোজা সূত্র দেওয়া করেন, বাট ঝামেলা হলো সোজা সূত্র দিয়ে তো আসলে সবসময় মিলে না। সোজা সূত্র মানে কি যে জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 মাইনাস কত 2h/r। অনেকে বলে ভাই এটা দিয়ে করেন, তো চলো আমরা করি। জি প্রাইমের মান কত 7, জি এর মানটা কত 10ই ধরলাম, হ্যাঁ, 1 মাইনাস 2h/r, হ্যাঁ, তাইলে 0.7 সমান সমান 1 মাইনাস 2h/r, হ্যাঁ, তারপরে কত 2h/r সমান সমান কত 0.3, বা h সমান সমান r ইন্টু 0.3। r এর মানটা কত আমাদের জানা আছে, r এর মানটা হচ্ছে তোমার 6 ইন্টু 10 টু দা পাওয়ার 3, বা 6000 লিখতে পারো, সমস্যা নেই। 6000 ইন্টু হচ্ছে 0.3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে 6000 আর 2 কাটাকাটি করলে 3000 হয়, ঠিক আছে। তো 3000 ইন্টু তুমি যদি 0.3 করো, তোমার উত্তর কি মিলে ওনাদের সাথে? সো এখানে একটা সমস্যা,
3000 সাথে যদি তুমি 0.3 দিয়ে গুণ করো তাহলে তোমার প্রায় 900-র মতো হয়, তোমার উত্তরটা 900 হবে। এখানেই একটা সমস্যা, এটা নিয়ে আমি বলতেছিলাম যে 900 তো আমাদের অপশনে নাই, ক্লিয়ার, 900 অপশনে নাই। সো এইটা দিয়ে আসলে তুমি আনসার বের করতে পারবা না। এটা কখন হবে, নিকটতম যদি এইচ এর মান যদি খুব ছোট হইতো তাহলে এটা দিয়ে তুমি অঙ্কটা করতে পারতা। আশা করি তোমাদেরকে সুন্দর মতো বুঝাই ফেলতে পারছি যে কিভাবে করবা এবং কিভাবে করবা না। ওকে, সো এখন চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন মুক্তিবেগের। হ্যাঁ, মুক্তিবেগ এখানে স্যারে কি বলছে যে একটি গ্রহ, সেখানে কি মুক্তিবেগ, পৃথিবীতে মুক্তিবেগের হলো অর্ধেক। হ্যাঁ, এবং উহার ব্যাসার্ধ পৃথিবীর অর্ধেক, ওই গ্রহে জি এর মান কত। সো জি নিয়ে আমরা কাজ করব, তারপরে কি ব্যাসার্ধ নিয়েও কাজ করবো, এরকম একটাই ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, যে জি প্রাইম সমান সমান সরি মুক্তিবেগ ভি সমান সমান মুক্তিবেগ ভি সমান সমান √2gr। ঠিক আছে, √2 লিখলাম। জি এর মানটা কত, জি এর মানটা পৃথিবীর অর্ধেক। সো কি হচ্ছে এখানে জি প্রাইম দাও আর প্রাইম দাও, এটা হচ্ছে অন্য গ্রহের কথা বলতেছে। তো জি প্রাইম ওনারাই বলে দিচ্ছে পৃথিবীর অর্ধেক g/2, তাহলে জি প্রাইমের জায়গায় g/2 বসায় দাও, এবং আর প্রাইমের জায়গায় কত বসায় দিবা, r/2 বসায় দিবা। আর প্রাইমের জায়গায় r/2 বসায় দিবা, কারণ হচ্ছে আমরা আর প্রাইম বলতে ওই গ্রহের ব্যাসার্ধ বোঝাইতেছি আর বলতে পৃথিবীর ব্যাসার্ধ বোঝাইতেছি, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, 2 কাটা, তাই না? আচ্ছা, তারপর তোমার থাকতেছে হচ্ছে এখানে দুইটা কিন্তু অর্ধেক অর্ধেক বলছে, সো প্যারা নেই। আচ্ছা, এখানে কি বলছে, মুক্তিবেগের অর্ধেক, একটি গ্রহের মুক্তিবেগ, মুক্তিবেগ অর্ধেক বলছে, অভিকর্ষ ত্বরণ অর্ধেক বলে নাই, অভিকর্ষ ত্বরণ অর্ধেক বলে নাই। সো উল্টা বসায় ফেলছে। ঠিক আছে, আমরা চলো সহজ করে আবার বসে, ভি সমান সমান √2gr। তো এখানে স্যার কি বলে দিচ্ছে, ওই গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক। দেখো, একটি গ্রহের মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক, তার মানে ভি প্রাইম সমান সমান v/2, আমি ভি বলতে পৃথিবীর মুক্তিবেগ বুঝাইতেছে, আর আর প্রাইম সমান সমান হবে r/2। এখন তুমি এখান থেকে জি প্রাইমের মানটা বের করে নিবে, সবগুলোতে প্রাইম দিয়ে দিই, ভি প্রাইম সমান সমান v/2 √2g প্রাইম, আর প্রাইমের জায়গায় কত বসাই দিবে, r/2। তাহলে এটা কাটাকাটি। ওকে, সো তোমার এখন টার্গেট জি প্রাইম নির্ণয় করা। ঠিক আছে, তো উভয়কে স্কোয়ার করে দাও, উভয়কে স্কোয়ার করলে হ্যাঁ তুমি হচ্ছে ভ্যালুগুলো পেয়ে যাবা। এটা কত হয়, v²/4 হ্যাঁ সমান সমান কত, জি প্রাইম ইন্টু আর। হ্যাঁ, তাহলে তোমার জি প্রাইমের মান বের হয়ে যাচ্ছে কত, v²r/4, এটা আসতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার আনসার। এখন সমস্যা হলো এটার ক্যালকুলেশন, যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বা 11,200 স্কোয়ার ইন্টু 6.4 ইন্টু 6 ডিভাইডেড বাই 4, এটা ক্যালকুলেশন করতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখন এভাবে কি আমরা ম্যাথ করব, উত্তর হচ্ছে না। অনেকে এই ওয়েতে গত বছর আগাইছিল, এসে আটকে গেছে, কারণ হচ্ছে ক্যালকুলেশনের ঝামেলা। তো এগুলোর জন্য আমাদের একটা কি আছে, শর্টকাট মেথড আছে, এটা কেন দেখাইছি, যাতে তোমরা এই ওয়েতে না যাও। ঠিক আছে, তো চলো আমরা এটা শর্টকাটে করি। শর্টকাট একটা ওয়ে আছে, শর্টকাট ওয়েটা হচ্ছে প্রপোর্শনাল দিয়ে অলওয়েজ ম্যাথগুলো করবা, মানে ভি প্রপোর্শনাল কত, √/gr। ইচ্ছা করে আমি 2 লিখি নাই, কারণ কনস্ট্যান্ট লিখতে হয় না, প্রপোর্শনাল আনলে কনস্ট্যান্ট চলে যায়। আচ্ছা, তাহলে আমাদেরকে স্যার কি বলছে, জি এর মান কত, সো তুমি জি বের করো এখান থেকে, তাহলে v² প্রপোর্শনাল টু কত, জি আর, বা জি প্রপোর্শনাল টু কত হবে, জি প্রপোর্শনাল টু হবে v²/r। এখন তুমি জাস্ট ভ্যালুগুলো বসাই দিবা, কে কার কত গুণ ওই ভ্যালুগুলো বসাই দিবা। ভি কত গুণ, অর্ধেক বলছে না, তুমি ভি এর জায়গায় হাফ বসাই দিবা, আর কত অর্ধেক বলছে না, হাফ বসাই দিবা, তাহলে উত্তর কত আসে, হাফ আসে। তো তাহলে আমরা এটা বলতে পারি আমাদের অভিকর্ষ ত্বরণটা হবে অর্ধেক, পৃথিবীর অর্ধেক। তো পৃথিবীতে হচ্ছে 9.8, অর্ধেক করলে 4.9, এর উত্তরটা হচ্ছে 4.9। ঠিক আছে, তো এই ছিল আমাদের সামারি। এরই মাধ্যমে আমাদের মহাকর্ষের কিচ্ছু নেই, শেষ হয়ে গেছে। আমরা এখন পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে চলে আসছি। তো এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ বা একটাই টপিক আছে, সত্যি কথা একটাই টপিক মাত্র পড়ার মতো, সেটা কি ইয়ংয়ের গুণাঙ্ক বা হচ্ছে তোমার বিকৃতি, পীড়ন এই রিলেটেড। হ্যাঁ, আমরা লিখে ফেলি, পীড়ন, বিকৃতি এবং গুণাঙ্ক এই রিলেটেড বাদে আর কিচ্ছু নাই। ঠিক আছে, আসার মতো, খুব গুরুত্বপূর্ণ। তো আমরা চলো শুরু করে ফেলি। পীড়ন জিনিসটা কি, P = F/A। বিকৃতি জিনিসটা কি, L/বর্গমূল L। আর গুণাঙ্ক জিনিসটা কি, এই পীড়ন আর বিকৃতির অনুপাত। তো পীড়ন মানে হচ্ছে F/A, বিকৃতি হচ্ছে L/L, এটাই হচ্ছে আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক, বা ইয়ংয়ের গুণাঙ্ক আমরা বলতে পারি FL/A। দ্যাটস ইট, শেষ, আমাদের এই চ্যাপ্টার শেষ। বিশেষ না, চলো আমরা একটা প্রবলেম সলভ করে আসি, দেখি যেটা আসছে 2022 সালে একটা প্রশ্ন আসছে, এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারকে এত নিউটন বলে টানলে তারটির বিকৃতি কত হবে, 2022 সালের লেটেস্ট কোশ্চেন। তো স্যারে যেহেতু বিকৃতি চাইছে, হ্যাঁ, তো তোমার সম্পর্ক ইয়ংয়ের গুণাঙ্কের সাথে আমি একটু আগে তোমাদেরকে দেখাইছি যে ইয়ংয়ের গুণাঙ্ক সমান সমান কি ছিল বলতো, ইয়ংয়ের গুণাঙ্ক ছিল পীড়ন বাই বিকৃতি। তো পীড়ন হচ্ছে F/A,
পীড়ন হচ্ছে এফ বাই এ, আর এরপরে কি বিকৃতি, ঠিক আছে। তো স্যারকে বিকৃতি পুরোটাই বের করতে বলছে, তাহলে বিকৃতি সমান সমান কত, বিকৃতি সমান সমান এফ বাই এ ওয়াই, ঠিক আছে। তো এফ এর মান তো স্যার দিয়ে দিছে 1.4, 1.4। এর মানে কি পাই আর স্কোয়ার, স্যার ব্যাসার্ধ যে দিয়েছে এটাকে স্কোয়ার করে দাও, তো পাইয়ের মান কত 3.1416, 3.1416। এটাকে তুমি কি করবা, আর স্কোয়ার দিয়ে গুণ করবা, আর এর মান হচ্ছে 10⁻³ স্কোয়ার করলে 10⁻6 হয়, ঠিক আছে। এবার আসলে ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে 5 × 10⁹, 5 × 10⁹। ক্যালকুলেশন করো, এটার সাথে ক্যালকুলেশন করলে ইজি, 10 দিয়ে কাটাকাটি করা যায়। এইবার বাকি অংশে ক্যালকুলেশন আসো, এখানে উপরে হলো 10, হ্যাঁ, নিচে এখানে হলো 9 আর এখানে হলো -6। তাহলে একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করো, উপরে 10⁻⁴ কত 1, তাহলে উপরে পাওয়ারে কিন্তু 1 আছে, ঠিক আছে, উপরে হচ্ছে +1, আর নিচে যে পাওয়ারটা -6 আর 9 এই দুটো গুণ করলে কত হয়ে যায় 10⁻³ হয়, ঠিক আছে। তাহলে নিচে হচ্ছে 10⁻³ আকারে আছে, উপরে পাওয়ার 1 নিচে পাওয়ার 3, এটা থেকে বিয়োগ হয়ে যায়, বিয়োগ হয়ে গেলে পাওয়ার -2 হয়ে যাবে, ক্লিয়ার। সো তাহলে আমরা ক্যালকুলেশন এটা শিখে ফেললাম, এটা ক্যালকুলেশন খুবই সিম্পল একটা ক্যালকুলেশন ছিল, এই ক্যালকুলেশনটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। 10⁻⁴ কত আসলো আমাদের, 10⁻⁴ কত আসলো বলো দেখি, 10⁻⁻² আসলো, ঠিক আছে, 10⁻⁻²। এখন ঝামেলা হলো কি, আর কেউ আছে কিনা খুঁজে বের করতে হবে, নিচে আছে 5 আছে, তাহলে 1/5 এর মান কত 0.2, তাহলে আমরা এখানে কত লিখবো 0.2, 0.2 × 10⁻², তার মানে কি উপরে মাইনাস যত থাকে ততগুলো শূন্য দিয়ে দিবা, ঠিক আছে। উত্তর হবে 0.002। তুমি অপশনে খুঁজো 0.002 আছে কিনা, হ্যাঁ তো নাই, তো 0.002 যে কথা আর 2 × 10⁻³ একই কথা, সো দ্য কারেক্ট আনসার ইজ 2 × 10⁻³। এখন সমস্যা হলো 2 × 10⁻³ আছে, আবার 2 × 10⁻³ নিউটন পার মিটার স্কয়ার আছে, তুমি কোনটা দেখাবা, অবশ্যই এটা দেখাবা, স্যারকে ঝামেলা করে আছে দেখছো একক দিয়ে, বিকৃতি বসে বিকৃতির কোনো একক নেই, সো উত্তর হবে অপশন এ। খুব দারুণ কোশ্চেন, ঠিক আছে। এখন তুমি বলবে উমা মানে শেষ পথে গাঠনিক ধরুন, উত্তর হচ্ছে ইয়েস শেষ, আসলেই শেষ, আর কিছুই নেই, হ্যাঁ। তো তারপরও রিস্ক ফ্রি, যদি একবার রিস্ক ফ্রি থাকতে আমি বলতে পারো কেন, কারণ বাকিগুলো আসলে সম্ভাবনা খুবই কম, তবে রিস্ক ফ্রি থাকার জন্য তুমি পয়জন অনুপাতটা পড়ে নিতে পারো, হ্যাঁ। আমরা এখন পড়বো হচ্ছে পয়জনের অনুপাত, আগেটা ছিল হাই ভোল্টেজ, এখন আমরা পড়বো পয়জনের অনুপাত। জিনিসটা আসলে কি, পয়জনের অনুপাতটা হচ্ছে সিগমা সমান সমান, উপরে হইতেছে গিয়ে পার্শ্ব বিকৃতি, নিচে হবে দৈর্ঘ্য বিকৃতি। তুমি যখন একটা তারকে টানো, তুমি যদি টানো সে দৈর্ঘ্য বরাবর বড় হয় আর পার্শ্ব বরাবর ছোট হয়, হ্যাঁ। তো তাহলে এই বিকৃতিগুলো আমরা এখন বসাই দেবো। পার্শ্ব বিকৃতি মানে কি, তার ব্যাস বরাবর বিকৃতি, তো ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি, ডায়ামিটার। পার্শ্ব বরাবর বিকৃতি d/d, ছোটতে ডি মানে চেঞ্জ, বড়তে ডি মানে আদি ব্যাস, ঠিক আছে। আবার আসলে দৈর্ঘ্য l/l, উত্তরটা কি দাঁড়ালো dl/dl, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সিগমা, এটা মাইনাস দ্বারা প্রকাশ করা হয় কারণ তো চেঞ্জ হচ্ছে, কমে যাচ্ছে। তো এই ছিল আমাদের পয়জন অনুপাত। এরপরে শর্টের বাইরে, সাধারণত শর্টের বাইরে কিচ্ছু আসে নাই, শর্টের বাইরে যদি শিখতে চাও তাহলে তোমাকে শিখতে হবে পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তি নিয়ে। পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তি হচ্ছে মানের দিক দিয়ে সমান কিন্তু কনসেপ্ট দিক দিয়ে ভিন্ন। পৃষ্ঠ টান জিনিসটা কি, যে T = F/L, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল কাজ করে সেটা দেয় পৃষ্ঠ টান। যেমন তুমি একটা সুইয়ের কথা চিন্তা করো, একটা সুই এখানেও যদি পানি ভিজা থাকে এখানেও যদি পানি ভিজা থাকে তাহলে কিন্তু সেটা দুই দিকে ভিজতেছে, তখন সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে 2L হয়ে যাবে, ক্লিয়ার। আর পৃষ্ঠ শক্তির কনসেপ্টটা আসলে কি, যে তোমার পৃষ্ঠ শক্তিটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে তুমি যে পরিমাণ কাজ করো, ঠিক আছে, প্রতি একক ক্ষেত্রফলে তুমি যে পরিমাণ কাজ করে থাকো, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখান থেকে আমরা বলতে পারি যদি তোমাকে বলা হয় যে কি পরিমাণ শক্তি হচ্ছে, তাহলে তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে কোড়াগুড়ি যখন গুণ করতেছো তখন এরিয়ার সাথে গুণ হয়ে যাচ্ছে, তোমার ক্ষেত্রফলের পরিবর্তনটা গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রতি একক ক্ষেত্রফলের জন্য। সো ক্ষেত্রফলের পরিবর্তন, তো ক্ষেত্রফলের পরিবর্তন আসতে পারে ফোঁটা ম্যাথ দিয়ে। ধরো অনেকগুলো ফোঁটা আছে, যেরকম গুলো ফোঁটা আছে এগুলো সব মিলে একটা বড় ফোঁটা হইলো, তো অনেক সময় প্রশ্ন আসে যে বড় ফোঁটা ব্যাসার্ধ কত, তোমাকে এখানে ধরো স্যারে বলে দিল প্রত্যেকটা ব্যাসার্ধ আর n সংখ্যক ফোঁটা আছে, বড় হাতের আর কত, এরকম প্রশ্ন আসে। তখন ওই ম্যাথটা কেমনে সলভ করবা, যে আর সংখ্যক যদি ফোঁটা থাকে তো প্রত্যেকটা ফোঁটার আয়তন কত 4/3 পাই ছোট হাতের r কিউব, এখানে কয়টা আছে n সংখ্যক আছে, তাহলে এই পুরাটার আয়তন কি হবে বড় গোলকের আয়তনের সমান, বড় গোলক কয়টা একটা, এটার আয়তন কত 4/3 পাই বড় হাতের r কিউব। তো 4/3 পাই যদি কেটে দাও তাহলে বড় হাতের r সমান কত হয়ে যাবে, কিউব রুট করে দেবো পক্ষকে, কিউব রুট অফ n ইন্টু r। এইটা দিয়েও রেডিমেড ম্যাথ আসে, ঠিক আছে, এটা দিয়েও রেডিমেড ম্যাথ আসে। তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করে দিই w সমান কত হবে del a ইন্টু t,
ঠিক আছে। আচ্ছা, টি না সরি ই লিখে, এখানটাতে আমরা ই লিখে থাকি আর কি, পৃষ্ঠ শক্তি। তাহলে ডেল এ, ডেল এটা কি তোমার ক্ষেত্রফলের পরিবর্তন, তাহলে ক্ষেত্রফলটা কি 4 পাই আর স্কয়ার। আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা হচ্ছে 4 পাই আর স্কয়ার, আর এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, তো এখানে আছে n সংখ্যক, এখানে আছে n সংখ্যক, তাহলে কি হবে 4 পাই আর স্কয়ার ইনটু n, আর এখানে আছে একটাই, তাহলে 4 পাই আর স্কয়ার। এটা গুণ হবে কত দিয়ে? ই দিয়ে। পানির পৃষ্ঠ শক্তি হচ্ছে মুখস্থ, এই 72 নিউটন টু দ্য পাওয়ার -3। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে 4 পাই যদি কমন দিয়ে দেই আর স্কয়ার ইনটু n মাইনাস আর স্কয়ার ইনটু ই। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এটা দিয়ে আসবে না, আশা করি আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, আর কৈশিক নলের যে ইয়াটা আছে, কৈশিক নল যেটা, এগুলো কিন্তু লেস ইম্পর্টেন্ট, একবার লেস ইম্পর্টেন্ট, তাও আমি একবার জাস্ট রিভিউ দিয়ে দিচ্ছি। টাইপ 4টা হচ্ছে কৈশিক নল, কৈশিক নল। এখানে একটাই ফর্মুলা, টি ইকুয়াল টু আর এইচ রো জি ডিভাইডেড বাই কস থিটা। ঠিক আছে, আর সান্দ্রতা টান্দ্রতা যা আছে ওগুলো স্কিপ করো, সমস্যা নেই। তার মানে এইচ ডিপেন্ড করতেছে কয়েকটা জিনিসের উপর। তুমি যদি কোনো গুণ করো এইচ সমান সমান টি কস থিটা ডিভাইডেড বাই রো জি, তার মানে তোমার যদি রো এর মানটা বেড়ে যায় সেক্ষেত্রে তোমার টি এর মানটা কমে যাবে, এইচ এর মানটা কমে যাবে। তখন সেই ক্ষেত্রে কি হবে? পানি কম উঠবে, উপরে ওঠার কথা বলতেছি। ঠিক আছে, যদি তোমার থিটার মানটা বেড়ে যায় তাহলে কস থিটার মানটা কমে যাবে, কস থিটার মান কমে গেলে এইচ এর মানও কমে যাবে। আশা করি বুঝতে পারছো। এই আর কি, সান্দ্রতাটা চাইলে স্কিপ করতে পারো, এখান থেকে আসবে না। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে। কেন? কারণ হচ্ছে আমাদের এগুলো কিন্তু শেষ। এখানে দেখো যা যা দরকার ছিল 2022 সালে মাত্র একটা কোশ্চেন আসে, 2021 সালে কোনো কোশ্চেন আসে না, 2020 সালে কোনো কোশ্চেন আসে না। সো আমরা এখন ফোকাস করবো পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটাতে। এই চ্যাপ্টারে সবার প্রথম যে টাইপটা আমরা শিখবো সেই টাইপটা হইতেছে যে বেগ এবং ত্বরণ রিলেটেড। কি কি? বেগ, ত্বরণ রিলেটেড। বেগ এবং ত্বরণ রিলেটেড। ধরো তোমাকে একটা কণার কথা বলে দিল, সেই কণাটা এইভাবে সাইনোসয়েডাল ভাবে সে দুলতেছে। আমি যদি বলি এই কণা তুমি বেগ বাইর করো, তাহলে কি লিখবা? এ ওমেগা কস ওমেগা টি। যদি বলি এটা তুমি হচ্ছে ত্বরণ বাইর করো, তাহলে কি দিবা? কস কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা হয়। এখন এ ওমেগাটা আবার সামনে এসে পড়বে, তাহলে এ কি হবে? মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। আবার এ সাইন ওমেগাটির মান কত ছিল? এ সাইন ওমেগাটির মান কত ছিল? এক্স ছিল। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের ফর্মুলা? ফর্মুলা দাঁড়াচ্ছে হলো এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, তো এই ফর্মুলা থেকে আবার এটা প্রমাণ করা যায়, ভি সমান সমান কত? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন ধরো আমি একটা পেন্ডুলাম আমি আঁকি। হ্যাঁ, এখন তোমাদেরকে একটা পেন্ডুলাম এঁকে পুরো কনসেপ্টটা বুঝাই দিই। একটা পেন্ডুলাম ধরো এইভাবে আছে, এই একটা পেন্ডুলাম দুলতেছে। সাম্যাবস্থা কোনটা? সাম্যাবস্থা হচ্ছে ঠিক এই পয়েন্টটা, এটা হচ্ছে সাম্যাবস্থা। এই পয়েন্টে কিন্তু সরণ হিসাব এখান থেকে শুরু করা হয়। তুমি এখান থেকে যত এদিকে যাবা তত তোমার সরণটা বাড়বে, এবং এটাকে বলা হয় বিস্তার। এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, এটাই হচ্ছে আমাদের বিস্তার। এখন তুমি এই জায়গায় যদি বেগ কাউন্ট করে দেখবা বেগটা অনেক বেশি। তুমি যখন একটা বস্তুকে দুলতে দাও এই জায়গাটা তার বেগটা ম্যাক্সিমাম থাকে, সো ভিটা হচ্ছে ম্যাক্সিমাম। এবং সেই ম্যাক্সিমাম বেগটা কেমনে বের করবা? খুবই সহজ, এক্স এবং জিরো বসায়। এখানে এক্স এবং জিরো বসায় দাও, ভি ম্যাক্সিমাম বের হয়ে যাবে। এক্স এবং জিরো বসায় দিলে কত হয়? ওমেগা ইন্টু রুট ওভার, জিরো বসায় দিলে আমাদের থাকতেছে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস জিরো, বা ভি ম্যাক্সিমাম সমান সমান ওমেগা ইন্টু এ। ভি ম্যাক্সিমাম সমান সমান ওমেগা ইন্টু এ, এটা থাকতেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি কাজ করবা? ত্বরণের দিকে ফোকাস করবা। তো ত্বরণের ফর্মুলা কি? এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখানে এই পয়েন্টটাতে তুমি ধরো ত্বরণ বের করতে চাও, তাহলে এক্স এর মান কত বসাবা? জিরো বসাবা। তো এক্স এর মান জিরো হইলে এ কত? জিরো হয়ে যায়। এটা কখন? এক্স এর মান জিরো হইলে, সাম্যাবস্থায় এ এর মানটা জিরো। ঠিক আছে, আর ওইটা কত ছিল? ওমেগা ইন্টু এ ছিল। সো আমরা সাম্যাবস্থায় তিনটা জিনিস বের করে ফেললাম, সরণ বের করলাম, বেগ বের করলাম, ত্বরণ বের করলাম। এবার আসি বিস্তারে। এই বিস্তারের সরণ কত? বিস্তারের সরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ। বিস্তারে বেগ কত? তুমি হচ্ছে ওই এক্স এর জায়গায় এ বসে দাও, জিরো হয়ে যায়, তখন বি এর মান জিরো হয়ে যায়। আবার বিস্তারে তুমি ত্বরণ বের করো, এই এক্স এর জায়গায় তুমি এ বসে দাও, তাহলে কত হবে? মাইনাস ওমেগা স্কয়ার এ। ঠিক আছে, তাহলে এ সমান সমান কত দাঁড়াচ্ছে? মাইনাস ওমেগা স্কয়ার এ। সো এই ছিল আমাদের বিস্তারে তিনটা ভ্যালু এবং সাম্যাবস্থা তিনটা ভ্যালু। হ্যাঁ, বেগ এবং ত্বরণ আমাদের রিলেটেড প্রবলেম সলভ শেষ। নেক্সটে চলে যাব হচ্ছে টাইপ 2, দা হেভি ইম্পর্টেন্ট টাইপ। এটা হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এই রিলেটেড ম্যাথ। তো এখানে আমরা এরকম প্রশ্ন করে থাকি যে দৈর্ঘ্য দ্বিগুণ করলে এটা কত গুণ হবে, এরকম একটা প্রশ্ন সবথেকে বেশি। ঠিক আছে, তো এগুলো নিয়ে একটু বেশি ফোকাস থাকবে। এটার সাথে মহাকর্ষ চাপের সাথে মিলায় কোশ্চেন আসতে পারে।
মহাকর্ষ চ্যাপ্টারে আমরা কি পড়ছিলাম? মহাকর্ষ চ্যাপ্টারে পড়ছিলাম যে জি প্রাইম বাই জি সমান সমান আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। এই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করতে পারবো কি সরলদোলকের সাথে। কিভাবে? সরলদোলকে কি শিখছি যে টি প্রাইম বাই টি সমান সমান রুট ওভার জি বাই জি প্রাইম, এটা আমরা শিখছি প্যাসনালিটিক সম্পর্ক, বর্গমূল প্যাসনালিটিক। সো এখন জি প্রাইম বাই জি যদি এইটা হয় তাহলে জি বাই জি প্রাইম কি হবে? এটা উল্টাটা হবে, তাই না? রুট ওভার থাকুক, এটা খালি উল্টায় দাও, আর প্লাস এইচ এর আর প্লাস এইচ বাই আর হোল স্কয়ার। স্কয়ার আর রুট কাটাকাটি করলে আর প্লাস এইচ বাই আর বা জিনিসটাকে আমরা ওয়ান প্লাস এইচ বাই আর বলতে পারি। তার মানে নতুন একটা সূত্র আমরা ডেভেলপ করে ফেললাম, যেটা পরীক্ষায় আসার মতো এগুলিতে এইটা। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফর্মুলা, ঠিক আছে? টি প্রাইম বাই টি সমান সমান ওয়ান প্লাস এইচ বাই আর। তো এখান থেকে কিন্তু পাহাড়ের উচ্চতা বের করা যায়। তো আমরা চাইলে যদি স্যার টি প্রাইম মান দিয়ে দেয়, টিটা সাধারণত সেকেন্ড দোলক হয় 2 হয়, তাহলে এইচ সমান সমান কত দাঁড়ায় বলো দেখি? ওয়ানটা যদি এই পাশে চলে যায়, টি প্রাইম বাই টি মাইনাস ওয়ান ইন্টু আটটা গুণাকারে থাকে। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফর্মুলা। এই হচ্ছে আমাদের পাহাড়ের উচ্চতা নির্ণয় সেই কাঙ্ক্ষিত ফর্মুলা, ঠিক আছে? তো এই ছিল আমাদের মূলত দুইটা টাইপ। হ্যাঁ, এরপর আমরা চলে যাব টাইপ 3। টাইপ 3তে হচ্ছে তোমার শক্তি নির্ণয়। টাইপ 3টা কি? শক্তি। এটা হেভি ইম্পর্টেন্ট আছে। শক্তি হইতেছে আমরা সবাই জানি দুই প্রকার, একটা হচ্ছে গতিশক্তি ইকে, আর একটা হচ্ছে বিভব শক্তি ইপি। তো ইকের ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। তো তুমি তো ভাই ভি এর ফর্মুলা শিখছোই। ভি এর ফর্মুলা কি ছিল? এ ওমেগা কজ ওমেগা টি, তাই না? এটাকে এখন স্কোয়ার করে দিব, তাহলে কি দাঁড়াইলো? হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। এখন ওমেগা সমান সমান, ওমেগার সাথে আবার কে এর একটা সম্পর্ক আছে, রুট ওভার কে বাই এম। তাহলে কে সমান সমান কত দাঁড়াচ্ছে? ওমেগা স্কোয়ার এম। তাহলে ওমেগা স্কোয়ার এম এখানে এখানে আছে, যদি বসায় দেই তাহলে কে হবে, ঠিক আছে? জাস্ট কে দ্বারা রিপ্লেস হয়ে গেল। এই যে ফর্মুলাটা আমি মাত্র তোমাদেরকে প্রুফ করে দিলাম, এই ফর্মুলাটা ছোট সমস্ত কণ্ঠস্থ রাখবা এবং পাশাপাশি এটা গ্রাফটাও প্লট শিখে দিবা। তো এটা কজের গ্রাফ, তো এখন কজের উপর যদি স্কোয়ার থাকে, দেখো কজের গ্রাফ শুরু হয় এমনি, কিন্তু কজের উপর যদি স্কোয়ার থাকে তাহলে সে নিচে তো যাবে না, কোনো কিছু স্কোয়ার করলে তো ভ্যালু নেগেটিভ হয় না, তখন গ্রাফটা এইভাবে আপ ডাউন করতে থাকবে। সো এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে ইকের গ্রাফ, ঠিক আছে? এটা ইকের গ্রাফ। ওকে, আচ্ছা, এখন তোমাদেরকে কি করব? ইপি এর গ্রাফ শিখাবো। ইপি এর গ্রাফ শিখাবো। ইপি এর গ্রাফ এখন খুবই সহজ, এত ব্যাখ্যা আমাদের বোঝার কোনো দরকার নেই। ইকের গ্রাফ যদি কজ হয়, ইপি এর গ্রাফটা সাইন হবে, শেষ শেষ। এটা মনে রাখার টেকনিক। তাহলে কি লিখবা? হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে এটার গ্রাফটা কি হবে? নিচের থেকে শুরু হবে, তবে স্কোয়ার থাকার কারণে এটা নিচে যাবে না, এভাবে শূন্য থেকে শুরু হবে, কিন্তু এটা নিচের দিকে যাবে না। এটা কি করবা? এটা এইভাবে যেতে থাকবে। তাহলে এই বরাবর হচ্ছে তোমার ইপি এর গ্রাফ, আর এই বরাবরটা হচ্ছে, ঠিক আছে? আরে কি দিলাম, এমনে যাবে এমনে যাবে এমনে যাবে এমনে যাবে এমনে যাবে, এই যে এইভাবে চলতে থাকবে এটা। তাহলে হলুদটা হচ্ছে ইকে এর গ্রাফ আর সাদাটা হচ্ছে ইপি এর গ্রাফ। দুটো যখন তুমি যোগ করবা তখন কি পাবা? একটা টোটাল গ্রাফ পাবা, ই টোটাল, ঠিক আছে? তো এই চ্যাপ্টার এইগুলোই ছিল। আমরা একটু দেখে আসি লেটেস্ট কি কোশ্চেন আসছে। যেমন 2022 সালে যে বলছিলাম না হাই ভোল্টেজ কি, টি এর অঙ্কগুলো। একটি সরল দোলকের কি বলছে? কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, বা এটাকে আমরা 1 মিটার বলতে পারি। হ্যাঁ, তো স্যারে এল এর মানটা দিয়ে দিছে 1 মিটার, দোলনকালে দিয়ে দিছে 2 সেকেন্ড। কার্যকরী দৈর্ঘ্য তুমি 64 সেন্টিমিটার বানাই দিছো, তার মানে 1 2 দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো L2 এর মান কত? 64 সেন্টিমিটার, মানে 0.64। তো স্যার তোমাকে T2 বের করতে বলছে, এটা কত? T1 ছিল। এটা কোনো ম্যাথ হইলো? সহজ না। আমরা তো সবাই জানি যে টি এর সাথে এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে এভাবে বলা যায় T2/T1 সমান সমান রুট ওভার L2/L1। তো L2 এর মান তোমার 0.64, আর L1 এর মান কত? 1 রুট ওভার। এখন এটাকে তুমি কি রুট করতে পারো? ইয়েস পারো। 0.64 কে রুট করে 0.8 হয়, মুখস্থ করে রাখো। ওই 8 আর 64 এখান থেকে আসে 0.8। তাহলে T2/T1 এর মান 0.8, তাহলে T2 এর মান কত? T1 × 0.8। T1 এর মান 0.8 আর এই T1 এর মান হচ্ছে কি 2, আর তুমি গুণ করে দিবা খালি। হ্যাঁ, তাহলে T1 × 0.8 মানে 2 × 0.8, আর দুগুণ 16, সো উত্তর হবে 1.6। সো দ্য কারেক্ট আনসার ইজ 1.6। ওকে, আচ্ছা, এবার আমরা দেখি আর কি প্রশ্ন আসছে। একটি 50 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোলন দেয়। যদি দৈর্ঘ্য 200 সেন্টিমিটার করা হয় তাহলে 60 বার দোলতে কত সময় লাগবে? সেম প্রশ্নে মানে সেম টপিক থেকে আসছে। তো চলো আমরা শুরু করে ফেলি। প্রথমত 50 সেন্টিমিটার দীর্ঘ, সো এটা কিসের মান? L1 এর মান। L1 এর মান হচ্ছে 0.5।
তারপর কি দিচ্ছে প্রতি মিনিটে 40 বার দোল দেয়। এটা তো খুবই সহজ, এখানে আমরা টি বের করতে পারো, টি হলো টি/n। হ্যাঁ, টি এর মান হচ্ছে তোমার 60 প্রতি মিনিট বলছে, আর n এর মান হচ্ছে 40, তাহলে 60/40 হলে কত হয় 1.5। সো এটা হচ্ছে আমাদের টি1 এর মান। সো টি1 এর মান হচ্ছে 1.5। তো স্যারে বলছে তুমি দৈর্ঘ্য 200 সেন্টিমিটার বানাই ফেলছো, তার মানে L2 এর মান হয়ে গেছে 2। তো এখান থেকে তুমি টি2 বের করবা, ঠিক আছে। তো ফর্মুলা আগেরটাই, যে টি2/t1 সমান সমান, বা তুমি টি1টা ডাইরেক্ট ওখানে নিয়ে যেতে পারো, টি2 সমান সমান টি1 ইনটু √L2/L1, ঠিক আছে। তো এখানে টি1 এর মান স্যারে দিয়ে দিছে 1.5, মানে 1.5, বা আমরা বের করছিলাম √L2 এর মান হচ্ছে 2, আর L1 এর মান হচ্ছে তোমার 0.5। তো 2 কে 0.5 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 কে আবার রুট করলে 2 হয়, ঠিক আছে। 2 এর সাথে আবার 1.5 গুণ করলে 3 হয়, তাহলে আমরা টি2 এর মান পেয়ে গেলাম 3। স্যার তো টি2 বের করতে বলে নাই, স্যারের টাইম বের করতে বলছে, এটা টাইম না, এটা পর্যায়কাল, ঠিক আছে, শুধু টাইম। তো আমরা জানি টি সমান সমান টি/n, ঠিক আছে। তাহলে এখান থেকে টি সমান সমান 3n বের হবে। n মানে কি, যে কতবার দোল দেয় সেটা। তাহলে 3 এর সাথে 60 গুণ করলে কত হয়, 3 মিনিট, ঠিক আছে। 180 সেকেন্ড হয় বা 3 মিনিট হয়, উত্তর হবে 180 সেকেন্ড। উত্তর হবে কত, 180 সেকেন্ড। সো দ্য কারেক্ট আনসার ইজ 180 সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন দেখো, দুটি সুষুরাকার কম্পাঙ্ক অ্যাকচুয়ালি এখানকার কোয়েশ্চেন না, হ্যাঁ, এটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের চ্যাপ্টারের কোয়েশ্চেন, সো এটা আমরা স্কিপ করব। একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল একটা হলে, দেখছো আবারও সেম টপিকের কোয়েশ্চেন। 2020 সাল বলো, 2021 সাল বলো, 2022 সাল বলো, পরপর 3 বছর সেম টপিক থেকে ম্যাথ আসছে। সো বুঝতে পারতেছো এটা কত হাই ভোল্টেজ, আর কোনো টাইপ থেকে আসে নাই। তোমরা একটু ভালো মতো এটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। এখানে কি বলছে, দৈর্ঘ্য একটি অপরটির দ্বিগুণ, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড হয়, তাহলে প্রথমটির দোলনকাল কত হবে। দেখো একটি অপরটির দ্বিগুণ, তাহলে একটি অপরটির মানে 2 ইন্টু অপরটির দ্বিগুণ, একটি অপরটির দ্বিগুণ। তুমি একটি তুমি কারে ধরবা, প্রথম জনকে তুমি L1 একটি ধরবা, আর অপরটি তুমি দ্বিতীয় জনকে ধরবা। স্যার তো বলেই দিছে যে দ্বিতীয় জনের দোলনকাল হচ্ছে 3, তাহলে টি1 বের করবা, ঠিক আছে। তো ফর্মুলা কি, ওই যে আমরা যেটাকে শিখছিলাম, যে টি1/t2 সমান সমান √L1/L2। আচ্ছা, এখন L1/L2 এর মান তুমি ইজিলি বের করতে পারবে, L2 এর মান ওই পাশে পাঠাই দাও, তাহলে 2 থাকে, তাহলে L1/L2 এর মান হচ্ছে 2, ক্লিয়ার। এখানে একটা টি2 আছে, টি2 দ্বারা তুমি জাস্ট গুণ করে দিবে। এখন টি2 এর মান কত, টি2 মান হচ্ছে 3, সো এটা 3 দিয়ে পাশে গুণ আকারে থাকবে, উত্তর হবে 3√2। তাহলে √2 মান হচ্ছে 1.41, গুণ করো, 3 1 কে 3, 3 4 12, 2 থেকে 1, 3 1 4, আমার 23, ঠিক আছে। এই যে অপশন সি 4.24। সো একটা টপিক থেকে সব কটা প্রশ্ন আসছে। তো আশা করি তোমরা শুধু ওই টপিক উপর ভরসা করে থাকো না, তোমরা যে বেগে যে টপিকটা শিখাইলাম, হ্যাঁ, পাহাড় উচ্চতা শিখিয়ে দিলাম, ওগুলো দেখে নিবা। সর্বশেষ যে টপিকটা, সেটা চ্যাপ্টারটা, সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ঠিক আছে। তো এখানের মধ্যে টাইপ 1 এ যদি আমরা ফোকাস করি, সর্বপ্রথম যে টাইপটা, এখানে তোমার অনেক কয়েকটা ইম্পর্টেন্ট আছে, সিআরএমএস আছে ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে তোমার অণুর গতি শক্তিটা একটু বেশি ইম্পর্টেন্ট। আমরা অণুর গতি শক্তি দিয়ে শুরু করব। অণুর গতি শক্তি, টাইপের নাম কি, অণুর গতি শক্তি। এখন অণুর গতি শক্তি দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে অণুর সংখ্যা দেওয়া থাকলে, আর একটা হচ্ছে মোল সংখ্যা দেওয়া থাকলে, ঠিক আছে। তো আমরা দুই ভাবেই শিখবো। একটা হচ্ছে মোল দেয়া থাকলে, মোল দেয়া থাকলে, তো ফর্মুলা কি, ই সমান সমান F/2 nRT। এখানে পরিচয়গুলো দিই। এফ মানে হচ্ছে স্বাধীনতার মাত্রা, এফ মানে কি, স্বাধীনতার মাত্রা। এন মানে কি, মোল সংখ্যা। আর এবং টি সম্পর্কে তো জানোই, ঠিক আছে। এখন স্যারে ধরো মোল সংখ্যা দিল না, স্যারে কি দিল, অণুর সংখ্যা দিল। কি দিল, অণুর সংখ্যা দিল। অণুর সংখ্যা হলে তখন ফর্মুলা কি হবে, তখন ফর্মুলা হবে ই সমান সমান F/2 nKT। তো ই এর এবং এফ এর তোমাদের পরিচয়টা শিখাই দিছি। এন হইতেছে গিয়ে অণুর সংখ্যা, এন কি, অণুর সংখ্যা। এখন নতুন একটা টার্ম এসে পড়লো না, কে, এটা তোমার মনে রাখতে পারে, এটা জিনিসটা কি, এটাকে বলে বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবক, এই ভ্যালুটা মুখস্থ, 1.38 × 10⁻⁻, কত, -12 মতো, ঠিক আছে। তো টি হচ্ছে টেম্পারেচার। সো কখন তুমি কোনটা অ্যাপ্লাই করবা সেটা
ডিপেন্ড করতেছে প্রশ্নের উপর। এখন এখানে ঝামেলা হইলো এই এফ এর মান নিয়ে। এফ এর মানে একটু সমস্যা আছে, সেই সমস্যাটা আমি ক্লিয়ার করে দিই তোমাদেরকে। হ্যাঁ, যে ডিগ্রি অফ ফ্রিডম, এটাকে কি বলা হয়? ডিগ্রি অফ ফ্রিডম, বা এটাকে আমরা বলতে পারি স্বাধীনতার মাত্রা। ঠিক আছে, তো স্বাধীনতার মাত্রা যদি এক পরমাণু গ্যাস হয়, এক পরমাণু যদি গ্যাস হয়, যেমন ফর এক্সাম্পল হিলিয়াম, নিয়ন, আর্গন, এরকম যদি হয়ে থাকে, তখন সেটার ক্ষেত্রে এফ এর মান হবে 3। ঠিক আছে, যদি দ্বি পরমাণু হয়ে থাকে, যেমন ফর এক্সাম্পল নাইট্রোজেন, অক্সিজেন, হ্যাঁ, দ্বি পরমাণু, কে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, তাদের জন্য ডিগ্রি অফ ফ্রিডমটা হচ্ছে 5। যদি 3 বা ততোধিক হয়ে থাকে, যেমন ফর এক্সাম্পল কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হ্যাঁ, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, এদের জন্য তুমি এফ এর মান বসাবা 6। এই ভ্যালুগুলা দেখে শুনে বসাবা। তবে তাহলে ওভারঅল কি দাঁড়ায়? ওভারঅল দ্বারা যদি অক্সিজেন হয়, তাহলে তোমার ই এর মান কত হওয়ার কথা? 5/2 এনআরটি হওয়ার কথা। তবে দেখবা অনেক সময় এটা দিয়ে উত্তর মেলে না। তুমি অলওয়েজ এটা দিয়ে ম্যাথ করবা এই সূত্র ধরে। ঠিক আছে, এখন ধরো তুমি ম্যাথ করলা, করে তোমার উত্তরটা অপশনে নাই, তখন কি করবা? অপশনে না থাকলে 3/2 এনআরটি দিয়ে করবা। ঠিক আছে, কারণ অনেক স্যাররা 3/2 এনআরটি দিয়ে অপশন দিয়ে রাখছে, ওনারা চেঞ্জ করে নাই। বাট তোমরা কিন্তু চেঞ্জ করবা, তোমরা 5/2 এনআরটি দিয়ে করবা। তো করে দেখবা যে এই অপশনের সাথে তোমার মিলছে কিনা। যদি না মিলে থাকে দেন তুমি এটা চেঞ্জ করে 3/2 এনআরটি করে দিবা। ঠিক আছে, সো এই ছিল আমাদের অণুর গতিশক্তি নিয়ে। ওকে, নেক্সট টাইপে চলে যাব, টাইপ 2। এটার নাম দিব হচ্ছে গিয়ে তোমার সিআরএমএস, রুট মিন স্কোয়ার। সিআরএমএস, আরতে হচ্ছে রুট, এমতে হচ্ছে মিন, এবং এসতে হচ্ছে স্কোয়ার। তো রুট মিন স্কোয়ার কিছু ছোট ছোট ম্যাথ আছে, তোমরা দেখবা বিগত অনেক জায়গায় আসছে। তো আমি বেসিকটাকে ক্লিয়ার করি যে সিআরএমএস জিনিসটা কি। তোমার একটা জায়গায়, একটা রুমের মধ্যে অনেকগুলো অণু আছে, তো প্রত্যেকটার কি বেগ আছে। ঠিক আছে, প্রত্যেকটার বেগ আছে। এখন এক একটা বেগ তো এক এক রকম, একটু কাছাকাছি এদিক ওদিক। তুমি কি করবা? প্রত্যেকটা বেগ নিবা, নিয়ে কি করবা? সেগুলোকে স্কোয়ার করবা, সবার ডান থেকে শুরু করবা। ঠিক আছে, রুট মিন স্কোয়ারের এস, তাহলে সবার আগে স্কোয়ার গুলো করবা। এরকম এন সংখ্যক অণু থাকলে সেগুলোকে স্কোয়ার করবা, তারপর সেগুলোকে মিন করবা। বুঝছে না? ডান থেকে শুরু করবা, প্রথমে স্কোয়ার করবা, তারপর মিন করবা। মিন মানে কি? গড় করা। তারপর সেটাকে রুট করে দিবা, এই যেটাকে রুট করে দিবা। দ্যাটস ইট। সো এটা হচ্ছে সিআরএমএস এর ফর্মুলা। হ্যাঁ, এরকম একটা ম্যাথ আছে যে একটা অণুর বেগ হচ্ছে ভি, একটা হচ্ছে 2v, একটা 3v, একটা 4v, হ্যাঁ, একটা 5v। এখন তোমাকে বললো সিআরএমএস এর মান কত, এটা তোমাকে কোশ্চেন করলো, তুমি পারবা না। খুবই সহজ একটা কোশ্চেন। হ্যাঁ, এটা আসছে কোন একটা জায়গায় আসছিল। সলিউশনটা হচ্ছে খুবই সহজ। সিআরএমএস সমান সমান প্রথমটার স্কোয়ার, দ্বিতীয়টার স্কোয়ার, দ্বিতীয়টার স্কোয়ার আমরা ডাইরেক্ট লিখে ফেলতে পারি 4v স্কোয়ার, তৃতীয়টার স্কোয়ার, চতুর্থটার স্কোয়ার এবং পঞ্চমটার স্কোয়ার, ডিভাইডেড বাই কত? 5 তো 5 দিয়ে ভাগ করবা, রুট করে দিবা। এখন গুণ, 1 4 কত? 5, 5 9 কত? 14, 14 16 কত? 30, 30 আর 25 কত? 45, তাই না? আরেকবার গুনি, 1 4 5, 5 9 14, 14 আর 16 30, 30 25 55, তাহলে আমার থাকতেছে কত? 55 ভি স্কোয়ার বাই 5। এখন 5 আর 50 কাটাকাটি করলে 11 হয়, উত্তর হবে √11 ইন্টু বি। এটা একটা পরীক্ষা আসছিল। ক্লিয়ার? সো এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে এই ছিল আমাদের টাইপ নাম্বার 2, সিআরএমএস। এখন সিআরএমএস এর আরো ম্যাথ আছে, যেমন সিআরএমএস সমান √3RT/m। আবার সূত্র আছে সিআরএমএস সমান √3p/ρ। একটু সাবধান থাকবা, এই এমটা অবভিয়াসলি কেজি এককে হবে সবসময়। এটা তো আণবিক ভর, তাই না? আণবিক ভর তো আমরা অলওয়েজ গ্রামে লিখি, এখানে তুমি কেজি এককে লিখবা। ক্লিয়ার? আবার এখানে যে পিটা আছে এটা হবে প্যাসকেল এককে, এগুলা মানে সব এসআই একক। হ্যাঁ, রোটা কি? ঘনত্ব।
ঠিক আছে, এই এককগুলো একটু খেয়াল রাখবা, তাইলে দেখবা ম্যাথগুলো খুবই সহজ হচ্ছে। পরীক্ষা আসতে পারে যে অক্সিজেন এবং নাইট্রোজেনের সিআরএমএস এর অনুপাত কত। প্রশ্নটা কি এরকম আসছে অনেকবার, অক্সিজেন নাইট্রোজেন এর সিআরএমএস এর অনুপাত কত, এরকম একটা প্রশ্ন যদি আসে কিভাবে সলভ করবা? খুবই সহজ, ভ্যালুগুলো বসাই দিবা। আমরা কি জানি যে সিআরএমএস সাথে এম এর সম্পর্কটা বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো বর্গমূলের ব্যস্তানুপাতিক হলে কি হয়, উপরে 1 2 এখানে 2 1 হয়, রুট ওভার হয়। ঠিক আছে, এখন তুমি ভ্যালুগুলো বসায় দাও। তুমি ধরো অক্সিজেনটাকে 1 নং রাখলা, নাইট্রোজেনকে 2 নং রাখলা, তার মানে সি অফ অক্সিজেন ডিভাইডেড বাই সি অফ নাইট্রোজেন সমান কত হবে? উপরে হবে নাইট্রোজেনেরটা, তো নাইট্রোজেনের কত 28 আর অক্সিজেনের কত 16 2 32, তাহলে উত্তর হবে এত। 4 দিয়ে কাটাকাটি করলে, হ্যাঁ 4 7 28, 4 এটা 32, উত্তর হবে এইটা। ঠিক আছে, বা রুট ওভার 7/2 রুট 2। হ্যাঁ, এগুলো আর ভ্যালু আর ভাঙানোর কোনো দরকার নেই। হ্যাঁ, এরকম টাইপের প্রশ্ন দিতে পারে। তো এটা গেল, আর কি? তো তারপরে আমরা চলে যাব হচ্ছে টাইপ 3, এটা হচ্ছে কি আর্দ্রতা। আর্দ্রতা, আর্দ্রতাকে আমরা প্রকাশ করে থাকি আর দিয়ে। আর এর ফর্মুলা হচ্ছে ছোট হাতের এফ বিয়োগ বড় হাতের এফ ইনটু 100%। এটা পরিচয়গুলো চলো শিখে আসি। বড় হাতের এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। ঠিক আছে, বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। ছোট হাতের এফটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। ঠিক আছে, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এখন স্যার যদি এফ এর মানে আর বড় হাতের এফ এর মানে যদি সরাসরি দিয়ে দেয়, বসাই দিব, অঙ্ক শেষ। তবে যদি সরাসরি না দেয় তখন কিভাবে পরীক্ষা অঙ্ক আসতে পারে? সেটা হতে পারে পরীক্ষা হলে স্যার অবশ্যই বায়ুর তাপমাত্রা বলে দিবে, বায়ুর তাপমাত্রা বাষ্পচাপ কত সেটা দিয়ে দিবে। আর শিশিরাঙ্ক অনেক সময় বের করতে বলে। শিশিরাঙ্ক আমরা এখন বের করা শিখবো। শিশিরাঙ্ক বের করা শিখবো, কিভাবে বের করে? থেটা 1 মাইনাস থেটা সমান সমান কত হবে? জি ইন্টু থেটা 1 মাইনাস থেটা 2, এরকম একটা ফর্মুলা আছে। তো এই ফর্মুলাটার মধ্যে একবার দুইটা, এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি একটা হাইগ্রোমিটারের, এটা একটা যন্ত্র। এই যন্ত্রে একটা হলো পানিতে ডুবানো থাকে, যেটাকে আমরা থেটা 2 বলে থাকি, বা আর্দ্র থার্মোমিটারের পার্ট। হ্যাঁ, আর্দ্র পার্ট। ঠিক আছে, আর আরেকটা থাকে, এটা হচ্ছে বায়ুর পার্ট, বা এটাকে আবার শুষ্ক, বায়ু অবলিক শুষ্ক থার্মোমিটারের পার্ট। ঠিক আছে, এটাকে এই পার্টটা ছাড়া দিয়ে দিবে, এটা হচ্ছে তোমার থিটা 1, এই পার্টটা ছাড়া দিয়ে দিবে, এটা হচ্ছে থিটা 2। সো তুমি থিটা 1 জানো, থিটা 2 জানো, এবং জি এর মান হচ্ছে গ্লেসিয়ারের ধ্রুবক, এটাও ছাড়া দিয়ে দিবে। তো তুমি থিটা পাইবা। পরবর্তী এই থিটা দিয়েই এই এফ এর মানটা বের করা যাবে, অথবা প্রশ্ন সরাসরি দিয়ে দিবে। ক্লিয়ার? সো এখান থেকে এইভাবে আমরা আর্দ্রতা বের করতে পারবো। তবে আমার মনে হয় চ্যাপ্টার থেকে থিওরি বেশি আসে, থিওরিটা বেশি তোমাদের দিতে পারে। ঠিক আছে, তো আমরা চলো একটু প্রশ্ন পড়ি। এখানে কি বলেছে, 2021 সালে যে কোশ্চেনটা আসছে, স্থির চাপে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রা মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। খেয়াল করো, স্থির চাপে কোন তাপমাত্রায়, টেম্পারেচারটা বের করতে বলছে স্যারে। ঠিক আছে, এটা কি হবে? প্রমাণের অর্ধেক হবে। তার মানে কি, সি অফ স্থির চাপ, সি অফ স্থির চাপ ডিভাইডেড বাই সি অফ কি প্রমাণ চাপ এসটিপি তে, এসটিপি সমান কত হবে? হাফ। এটা উনারাই শর্ত দিয়েছে যে স্থির চাপের মূল গড় বর্গবেগ প্রমাণ চাপের মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। এখন তুমি স্থির চাপের জন্য ফর্মুলা বসাবা, আবার এসটিপির জন্য ফর্মুলা বসাবা। স্থির চাপের জন্য ফর্মুলা কি? সি ইকুয়াল রুট ওভার 3RT/m, রুট ওভার 3RT/m। ওকে, এবার আসো এসটিপির জন্য, এটাও রুট ওভার 3RT/m। তবে এইটি কি সেম না, এইটি আলাদা। এটাকে T1 নাম দাও, এটাকে T2 নাম দাও। এটা সমান হচ্ছে কি হাফ। তাহলে উপপক্ষ দেখো রুট, আচ্ছা রুট তো কাটাকাটি করা যায় না, রুট সরাইতে গেলে উপপক্ষ স্কোয়ার করতে হয়। ঠিক আছে, সব উপপক্ষ স্কোয়ার করে দিব, করবো ভালো কথা, কাটাকাটি তো যাবে, 3R কাটাকাটি যাবে। আবার দুইটা তো সেম গ্যাস, তাই না? দুইটা যে অংশ নিয়ে আমরা আলোচনা করতেছি, তো দুইটারই m কাটাকাটি যাবে। তাহলে আমরা উপপক্ষ যখন স্কোয়ার করে দিব কি পাবো? T1/T2 সমান 1/4 পাবো। ওকে, তো T2টা হচ্ছে এসটিপির জন্য টেম্পারেচার, যেটা আমাদের জানা আছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। তাহলে T1টা আসবে 273 কেলভিন, এটা উপরে চলে যাবে, এটা নিচে ছিল তো, এটা এই পাশ থেকে উপরে চলে যাবে। 273 কে তুমি 4 দিয়ে ভাগ করে নিবা। 273 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়?
খেয়াল করে দেখো এখানে কি বলছে, স্থির চাপে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ প্রমাণ তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। ঠিক আছে, সো এটা স্থির চাপ, এখানে হচ্ছে এসটিপি। এরপর আমরা সব হিসাবগুলো করতেছি। তো 273 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 273 কত হয়, 4 6 24, 3 থাকে 3 থাকে, 4 8 32, 1 দশমিক দিলে 0 দিলে মানে 68 দশমিক সামথিং আসবে। এখন 68 দশমিক সামথিং কি আছে কিনা এই যে অপশন এর মধ্যে আছে। ঠিক আছে, তুমি 0.25 দিলে এটা উত্তর মিলে যাবে। ঠিক আছে, 68 দশমিক আমার করা দরকার নেই, 68 দশমিকে আমি উত্তরটা পেয়ে গেছি। সো দ্য কারেক্ট আনসার ইজ 68.25। পরের প্রশ্ন, স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা আয়তন যথাক্রমে 30 ডিগ্রি 10 লিটার, তাপমাত্রা সেলসিয়াসকে দ্বিগুণ করা হলে আয়তন কত গুণ হবে? আচ্ছা, সে বাচ্চাদের যে একটা টপিক ছিল যে আমাদের বয়েলের সূত্র, হ্যাঁ, চার্লসের সূত্র, এগুলোকে আমরা টাইপ 4 এর আন্ডারে দিয়ে দিতে পারি। তো এখানে কি কি সূত্র আছে? বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, এগুলো তোমার কেমিস্ট্রিতে পড়ার কথা। ঠিক আছে, ফিজিক্সে এগুলো সাধারণত স্টুডেন্টরা না পড়ে কেমিস্ট্রি দেখা পড়ে। তারপর আমি দেখাই দিচ্ছি, আমার ফিজিক্সে দেখা দিচ্ছি। এবং হচ্ছে চাপের সূত্র এবং চাপের সূত্র, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তবে এগুলো কেমিস্ট্রি থেকে সাধারণত স্টুডেন্টরা বেশি পড়ে। তো বয়েলের সূত্রটা কি? বয়েল সাহেব বলছেন যে প্রেসারের সাথে ভলিউমের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। কখন? যখন টিটা ফিক্স থাকে। চার্লস সাহেব কি বলছেন? যে প্রেসারটা ফিক্স থাকলে ভলিউম এবং টেম্পারেচারটা কি সমানুপাতিক। তাহলে এখানে কে ফিক্সড, পি ফিক্সড। আর চাপের সূত্রটা কি? পি এর সাথে টি এর সম্পর্কটা সমানুপাতিক। কখন? যখন ভি ফিক্সড। দ্যাটস ইট, দ্যাটস ইট। এখন আমরা গ্রাফ শিখবো। এই দুইটার গ্রাফ কিরকম হবে? এই দুটো ব্যস্তানুপাতিক, সো তুমি যদি পি রাখো, যদি ভি রাখো, গ্রাফটা হবে এরকম। ব্যস্তানুপাতিক গ্রাফ হলো এরকম। এন্ড কোশ্চেন নিতে পারে এটা কিরকম গ্রাফ, এটাকে নাম দিবা আয়তাকার অধিবৃত্ত। ইসাক স্যারের বইতে ভুল লেখাও নেই, ঠিক আছে, ঠিক করে দিচ্ছি, আয়তাকার অধিবৃত্ত। হ্যাঁ, আচ্ছা, এখন ইংলিশটা ভুল লিখছিল মনে হয়, এটা হবে রেক্টাঙ্গুলার হাইপারবোলা। রেক্টাঙ্গুলার হাইপারবোলা, এটা হবে ইংলিশ। এখন ধরো আমি প্রেসার ভার্সেস ভলিউম দিব না, প্রেসার ভার্সেস 1/ভলিউম দিব, তাহলে কি হবে? তখন গ্রাফটা হয়ে যাবে এইরকম। কেন? এটা তোমার একটা কোশ্চেন। কারণটা হচ্ছে তুমি 1/ভি পুরাটাকে মনে মনে এখন এক্স ধরতেছো, এই যে এক্স অক্ষ বরাবর 1/ভি কে ধরতেছো, আর ওয়াই অক্ষ বরাবর তুমি পি কে ধরতেছো। তাহলে দেখো তো ওয়াই এর সাথে তোমার এক্স এর সম্পর্ক কিরকম, সমানুপাতিক। এখানে সমানুপাতিক আসছে, ঠিক আছে, যে ওয়াই প্রপোর্শনাল টু এক্স আকারে আসছে। ওয়াই হচ্ছে পি আর এক্স হচ্ছে 1/ভি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই জিনিসটাগুলো আমরা দরকার হইতেছে না, এখানে আমি লিখে দিচ্ছি। সো এই ছিল আমাদের দুটা গ্রাফ। নেক্সটে চলে যাব ভলিউমের সাথে টেম্পারেচার। ভলিউমের সাথে টেম্পারেচার সমানুপাতিক সম্পর্ক, সো গ্রাফটা এরকম হয়ে যাবে। আর প্রেসারের সাথে টেম্পারেচারও সমানুপাতিক সম্পর্ক, গ্রাফটা এরকম হয়ে যাবে। সো টাইপ 4 কিন্তু আমাদের শেষ হয়ে গেল। হ্যাঁ, আর নরমাল একটা অঙ্ক আছে, পিভি ইকুয়াল টু এনআরটি। আর নরমাল সূত্র কি? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা দিয়েও ম্যাথ কিন্তু আসতে পারে। এটা কিসের সূত্র? আদর্শ গ্যাসের, এটা বাস্তব সূত্র না, আদর্শ গ্যাসের জন্য সূত্র। তো আমরা চলো দেখি এগুলিতে যে আরেকটা কোশ্চেন আসে, সেটা কি? স্থির চাপে কোনো গ্যাসের স্থির চাপ বলে দিচ্ছে, সো ভলিউমের সাথে টেম্পারেচার সম্পর্কটা সমানুপাতিক। তো 30 ডিগ্রি এবং 10 লিটার, তার মানে স্যারের টি1 দিয়ে দিচ্ছে কত, 303 কেলভিন, আর এল1 দিয়ে দিচ্ছে হচ্ছে 10 লিটার। হ্যাঁ, বলছে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে দ্বিগুণ করা হলে, সেলসিয়াস স্কেলে দ্বিগুণ মানে কি 30, এটা কিন্তু অ্যাকচুয়ালি সেলসিয়াস, সি লেখাটা একটু মিসিং আসছে। হ্যাঁ, টাইপিং এ মিসিং আসছে। 30 ডিগ্রি তুমি ডাবল করে দাও, 60 ডিগ্রি হয় সেলসিয়াস, এটাকে কেলভিন আবার কনভার্ট করো, তাহলে 60 প্লাস 273 333 আসবে। তাহলে এখানে আসবে কত? টি2 মানটা হবে 333। তো স্যার বলছে আয়তন কত গুণ হবে, খেয়াল করো আয়তন কত গুণ বলছে, সো L2/L1 এর মান বের করতে বলছে। ঠিক আছে, কত গুণ হওয়া মানে কি L2/L1 এর মান। আরে এল লিখতেছি কেন, ধরো এটা তো আয়তন, ভি হবে। হ্যাঁ, আমি লিটার তো আমি এলও লিখে ফেলছি। তো তোমাকে স্যার V2/V1 বের করতে বলছে, তাহলে V2/V1 আমরা সবাই কি জানি বলো তো, T2/T1। স্যার এইটা পুরোটা বের করতে বলছে, ঠিক আছে, তোমার V1 এর কোনো কাজ নাই, কোনো কাজ নেই। তো টি2 মান হচ্ছে তোমার 333 আর টি1 এর মান 303। এখন তোমার প্রশ্ন, ভাই এগুলা কেমনে আমি ক্যালকুলেটর ছাড়া করব? উত্তর হচ্ছে অপশন চেক। তো এটা বোঝাই যায় 1 সামথিং হবে, কারণ উপরে একটা বড় ভ্যালু, নিচে একটা ছোট ভ্যালু। হ্যাঁ, এখন 1.5 হবে জীবনও না। 1.5 মানে 1.5 গুণ। তুমি বলো 303 কে 1.5 গুণ করলে 333 হয়, 303 কে 1.5 গুণ করলে 450 উপর হবে, কারণ 15 সাথে 3 গুণ করলে 45 হয়। সো এটা 1.5 গুণ জীবনও হবে না। মানে নিচেরটাকে অপশন দিয়ে গুণ করে দেখবা উপরেরটা আসে কিনা। হ্যাঁ,
আসলেই তো বুঝবা যে হ্যাঁ হয়েছে। 303 কে 1.5 দিয়ে গুণ করলে জীবনও 333 হবে না, 450 পার হয়ে যায়। সো অপশন এ বাদ। এবার অপশন বি চেক করো, মানে আমরা যেহেতু ম্যাথ করতেছি না, আমরা অপশন চেক করতেছি। 0.5 তো আর আগেই হবে না, কারণ কোনো কিছু 0.5 কখন হয়, যখন উপরের ভ্যালুটা নিচের ভ্যালুর অর্ধেক হয়। যেমন উপরে 5 নিচে 10, তাহলে 0.5 হইতো। এখানে কি সেটা? এখানে উপরে ছোট ভ্যালু হবে না, উপরে 333 সেটা বড় ভ্যালু নিচেরটা চাইতে, সো 0.5 জীবনও হবে না। তাহলে আল্লাহর নাম নিয়ে কি করবা, এটাও কেটে দিবা। এবার আসো 2। দেখো ভাই, কোনো কিছুর অনুপাত কখন 2 হয় বলো তো? যখন উপরের ভ্যালুটা নিচের ভ্যালুটা ডাবল হবে। 333 কি 303 এর ডাবল? জীবনও না। যে কোনো বাচ্চাই বলবে না ভাই ডাবল না, তাহলে সেই বাচ্চাটাও কি করবে, এটা কেটে দিবে। কমন সেন্স দিয়ে আমরা উত্তর বের করে ফেললাম, উত্তর হচ্ছে 1.1। যদি তোমার বিশ্বাস না হয় তুমি এটা ক্যালকুলেট করে নিতে পারো। কিভাবে ক্যালকুলেট করে তাও আমি দেখাই দিচ্ছি। যে 333 তো আর এখানে 303 তো, এটা ক্যালকুলেট করা যায়। মনে মনে 1 দিবা, মানে 303 এর নামটা বলো, 303 একে 303। এখন হয়েছে কি, এটা তো বিয়োগ করবা তাই না, বিয়োগ করলে কত আসে, 30 আসে। মানে একটা দশমিক আনবা। তো ওই যে আমরা জোড়া জোড়ায় শূন্য আনি, ঠিক আছে? তো আমরা ধরো এক্সট্রা শূন্য নিয়ে আসবো, ঠিক আছে? তুমি যদি এক্সট্রা শূন্য নিয়ে আসো, একটা শূন্য দিলে হচ্ছে না, আরেকটা শূন্য তোমার লাগবে। আরেকটা শূন্য এনে তুমি ভ্যালুটা বসাই দিবে। এখন কথা হইতেছে কি, তুমি যে শূন্য আনছো, জোড়া আনছো, এই শূন্যটার জন্য এখানে তোমাকে একটা শূন্য নিতে হবে। এটা রুল, এটা তোমরা জানো যে তুমি 30 দিয়ে করতেছো, আমি বাচ্চাদের মতো শিখাই। তো তোমার 30 তো 303 দিয়ে ভাগ যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা একটা শূন্য নিয়ে আসবো। তো একটা শূন্য যে আনলাম, তো এই শূন্যটা দিয়েও ফলেও ভাগ হচ্ছে না, 300 বা 303 হচ্ছে না, এই সংখ্যাটা ছোট হয়ে গেছে গা। হ্যাঁ, তো এর জন্য আমরা কি করবো, একটা জিরো নিয়ে আসবো। ক্লিয়ার? এই জিরোটাই হচ্ছে এই জিরো, নতুন জিরো। এবার 303 কে তুমি 3000 এটা দিয়ে ভাগ করে দেখো, মোটামুটি 9 এর কাছাকাছি কোন একটা ভ্যালু আসবে, বুঝাই যায়, কারণ এই মানটা তুমি 10 দিয়ে গুণ করলে এটা কাছাকাছি হয়। হ্যাঁ, তো 303 কে 10 দিয়ে গুণ করলে 3030 হয়, তাহলে 9 দিয়ে গুণ করলে নিশ্চয়ই এটা কাছাকাছি ভ্যালু হবে। কত ভ্যালু আমার জানা দরকার নেই, এটা কাছাকাছি কিছু একটা ভ্যালু হবে। তাহলে আমার উত্তর আসছে 1.09। এখন 1.09 মানেই তো ভাই 1.1, 1.09 মানে 1.1। ঠিক আছে? আরেকটা বলুন, স্বাভাবিক তাপমাত্রা চাপে আর এর মান কত মুখস্থ, 8.314 বলছিলাম, এখান থেকে কিছু মুখস্থ আসবে। তবে তবে ঝামেলা করেছে একক নিয়ে। হ্যাঁ, তো একক থেকে মুক্তি পাওয়ার উপায় কি? পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে আর সমান সমান দাঁড়াচ্ছে তোমার পিভি বাই এনটি। পিভি প্রেসার সাথে ভলিউম গুণ করলে কি হয়, কাজ হয়। তাহলে উপরে একটা জুল হবে, ঠিক আছে? আচ্ছা, আর নিচে তোমার কি দাঁড়াচ্ছে, এন আছে টি আছে। এন মানে কি মোল, তাহলে হবে পার মোল, আর টি মানে কি পার কেলভিন। উত্তর হবে জুল পার মোল পার কেলভিন। জুল পার মোল পার কেলভিন অপশন এর মধ্যে শুধুমাত্র আছে, খেয়াল করো, আর কোন অপশনের মধ্যেই নাই। তার মানে মানের দিক দিয়ে মিললেই খুশি হয়ে যাবে না, তোমার অপশনের এককের দিক দিয়েও মিলতে হবে। ক্লিয়ার? সো এখান থেকে আমরা বলতে পারি আমাদের চ্যাপ্টারটা শেষ। তো তোমাদের এরই মাধ্যমে ফিজিক্স ফার্স্ট পার্ট পুরোটাই কিন্তু শেষ করে দিছি, ঠিক আছে? তো এই ক্লাসগুলো হচ্ছে রিভিশন ক্লাস, তোমরা আমাদের সাথে সাথে তাহলে রিভিশন হয়ে গেল। হ্যাঁ, বাসায় ভালো মতো প্র্যাকটিস করবো অবশ্যই। হ্যাঁ, তবে যাদের আগে ভালো মতো পড়া আছে তাদের এখন আর খুব বেশি করা লাগবে না, তোমরা জাস্ট একটু পৃষ্ঠা উল্টাতে থাকো। তোমরা নেটওয়ার্ক বইটা এবং মূল বইটা খালি পৃষ্ঠা উল্টাবা, আমাদের ক্লাস লাইভ দেখবা, এনাফ। সবার জন্য শুভকামনা রইল। নেক্সট ক্লাসে দেখা হবে ফিজিক্স সেকেন্ড পার্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।